ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। সবাইকে স্বাগত ভালোবাসার বাংলাদেশ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন। যেমনটি দেখতে পাচ্ছেন আমার সাথে স্টুডিওতে আছে আমাদের আজকে আমার প্রডিউসার মনে যখন থেকে চাবি ঘুরাইছে আর কোরিয়ান ডলটা হঠাৎ কথা বলা শুরু করেছে। প্লিজ কন্টিনিউ। দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমাদের অতিথি। আজকে কোরিয়ান ডল বলতাম তো ছোট ছোট তাই। প্লিজ কন্টিনিউ। আজকে বুঝতে পারছি কেমন হবে, আশা করি ভালোই হবে, কিন্তু আমি একটু পচানি খাচ্ছি প্রথম থেকেই। দেখা যাক আমি কতটা ফিডব্যাক দিতে পারি। ঠিক আছে, সো আমার সাথে আছেন ভালোবাসার গুরু এহতেশাম, এবং আপনারা যারা লাইভে জয়েন করছেন তারা দ্রুত লাইভে জয়েন করেন, এবং যারা ঢাকা FM 90.4 টিউন করে আমাদেরকে শুনতে পাচ্ছেন তারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়ে যান। লাইভে যুক্ত হতে হলে কি করতে হবে? লাইভে যুক্ত হতে হলে আপনার মোবাইলের ফেসবুকে গিয়ে ঢাকা FM 90.4 দিয়ে সার্চ দিতে হবে, তাহলে ঢাকা FM এর অফিসিয়াল ফেসবুক পেজটি পেয়ে যাবেন। ওখান থেকে লাইভে যুক্ত হয়ে যাবেন। এবং ঢাকা FM এর একটা ইউটিউব চ্যানেল আছে, আই লাভ ঢাকা FM দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন ঢাকা FM এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। ওখান থেকেও লাইভে যুক্ত হয়ে যেতে পারেন। আর এই স্টুডিওতে বরাবরের মতো বলি, যারা আসতে চান, আপনার গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে চান, তারা আমাদেরকে SMS করেন। SMS করতে হলে যা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে GURU গুরু স্পেস আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিতে হবে 16260 নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে 01841904904 এই নাম্বারে, অথবা রেকর্ড করেও কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারেন আপনার গল্পটি। চলে যাব গুরুর কাছে। হ্যাঁ, কি যেন বলছিলেন? কোরিয়ান ডল বলেছি, বাট আমি জানি যে তুই আমাকে এটা বলতে চাচ্ছিস যে সেনেগালি এহতেশাম। সেনেগালি এহতেশাম বলতে পারিস তুই, এই ভয় আমার পুলিশের তাড়াতাড়ি করে লাইটগুলো অ্যাডজাস্ট করে আমার মুখের দিকে দিয়ে দিয়েছে। হয়েছে তোর মনের আশা পূরণ? আমার দিকেও যাতে লাইটটা থাকে। ঠিক আছে, কোরিয়ানটাকে যাতে আরো ভালোভাবে কোরিয়ান বোঝা যায়। ওকে, লাস্ট কথাটা ছিল যে রেকর্ড করে পাঠাতে পারেন, তাহলে কিভাবে বলবি আমি রহিমা নামের একজনকে ভালোবাসি, তারপর সে হঠাৎ ছেড়ে গেল জুলফের সাথে, আমি কি করবো? এরকম ভাবে রেকর্ড করে পাঠিয়ে দিবি স্টোরিটা? স্টোরির মূল অংশটা যেটা আসলে আপনার গল্পটাকে হাইলাইট করতে পারে, ঠিক অতটুক অংশ আপনার আমাদেরকে বুঝিয়ে পাঠাতে হবে, বুঝিয়ে বলে পাঠাতে হবে। দরকার আপনি চলো আকাশ ছেড়ে দেখি, চলো স্বাধীন দেশ কারে বুকে দিতে, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত, চলো কারো কষ্টে হাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ। অভিনয় তো করতেই পারিস না? চলো প্রিয়তমার চোখে রাখি একদম কানে কানে করে যান, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মাতৃ, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আর এক দফায় নড়ি। আচ্ছা, কে ডাকে এভাবে? ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হবো আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। আমার পাশে থেকে যে এতদিন পাম ছাড়া, তেল মারা ছাড়া সঠিক উত্তর দিবি, এই যে কাব্যটা করি, আমার নামই হয়ে গেছে চলো আকাশ ছেড়ে রাদার দ্যান দ্য এহতেশাম। তোর কি আসলে ডিফারেন্সিয়েট করতে পারিস যতবার শুনিস, নাকি তোর কাছে একরকম মনোটোনাস লাগে, একই রকমের মন্ত্র উচ্চারিত করছি? যেমন মন্ত্র উচ্চারিত হয় না, যা দেবী সর্বভূতে শক্তির সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ, এরকম মনে হয় নাকি আসলেই মনে হচ্ছে যে না ডিফারেন্সিয়েট করে? তেল ছাড়া বলবি, সঠিক যেটা সেটা বলবি। সঠিক যেটা সেটাই বলছি। যেহেতু আমি এই স্টুডিওটাতে আসি এবং আমি এই স্টুডিওর একটা অংশ, রাইট, ভালোবাসার বাংলাদেশের আমি একটা অংশ, সো এখানে যখনই কেউ আসে তখন তার থিঙ্কিংটা, ওই পুরো জায়গার প্রসেসটা, মাথার ভিতরে প্রসেসিংটা পুরো আলাদা হয়ে যায়। সো তখন আমরা কিন্তু এই কথাগুলোর সাথে অনেক বেশি কানেক্ট করতে পারি, এবং আমার মনে হয় যে আমি এবং আমার লিসেনার্স, ভিউয়ার্স যারা আছেন, তারাও সেম ভাবেই কানেক্ট করতে পারে। থ্যাংক ইউ একেবারে নিখা পরিশোধিত আনটিউন তেল দেওয়ার জন্য। সেই সাথে জানিয়ে রাখি, এটা সত্যি অন্যরকম এক ভালো লাগা এবং অন্যরকম একটা ব্যাপার, কারণ যে সময়টাতে আমরা অনুষ্ঠানে কথা বলতেছি ঠিক সেই সময়টা পবিত্র মহামান্বিত রজনী। আল্লাহ রাব্বুল আলামিন যে আহকামগুলো আমাদের জন্য নির্ধারণ করেছে, পাঁচটা আহকামের অনেক বড় একটি স্তম্ভের নাম শাম, বা যেটাকে আমরা রামাজান বা শ্যাম সাধনার মাস বলে নির্ধারিত করি। সো কোনোভাবে অভুক্ত থাকা, এটাই যেন আমাদের কাম্য না হয়ে যায়।
যেই সংযমের কথা বলা হচ্ছে, আমার জিহ্বাটাকে যেন সবার আগে সংযম করতে শিখি, আমার ক্যারেক্টারিস্টিক্স যেন সংযম করতে শিখি, এবং সংযমের যে দারুণ চমৎকার রিহার্সেল হচ্ছে পুরো 1 মাস ব্যাপী, সেই জিনিসটার যেন আমাদের পরবর্তী বছরটাতেও তার কন্টিনিউটি থাকে, পরবর্তী জন্মটাতেও তার কন্টিনিউটি থাকে। হু নোজ, যেটাই হয়তো আমাদের শেষ রামাদান, হু নোজ এরপরে এত মহামান্বিত রজনী হয়তো আর আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ক্ষমাশীল, তিনি আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন যে চাওয়ার মতো করে সত্যি যদি আমরা চাইতে পারি, সত্যি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান এবং তার ভালোবাসায় নিজেকে ওইভাবে আমরা নিমগ্ন রাখতে পারি, তো ডেফিনেটলি আমরা ইহকাল এবং পরকালে উন্নত যা যা দান করবেন তিনি, সেই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ থাকে না। সো আমরা সবাই যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথ অনুযায়ী এই মহামান্বিত রজনী এবং এই পুরো এই মাসটা আমরা যেন সেই হক আদায় করতে পারি, সেই প্রার্থনা রেখে, সেই ইচ্ছা রেখে, সেই আকাঙ্ক্ষা রেখে আমরা আজকের মূল আয়োজনে যাচ্ছি। তবে এই প্রোগ্রাম কোনোভাবেই কিন্তু আমি একটু বলতে চেষ্টা করতেছি যে ধর্মীয় পার্সপেক্টিভ থেকে কনফ্লিক্ট করে না। আমরা কোনোভাবেই কোনো প্রেমের সম্পর্কে পেট্রোনাইজ করি না, কারণ প্রেম ভালোবাসার যে সম্পর্কের কথা আমরা বলি, সেই জিনিসটা কোনোভাবে আমাদের ইসলামের যে মূল রীতি তার সাথে যায় না, এটা সাংঘর্ষিক। আমরাও কিন্তু বলছি না যে তোমরা প্রেম করো, ভালোবাসো। আমরা কিন্তু সম্পর্কের থ্রু দিয়ে পারিবারিক যে দারুণ একটা ইনস্টিটিউশন, যেটাকে আমরা বৈবাহিক সম্পর্ক বলি, সেটাকে আমরা পেট্রোনাইজ করি। আর আরেকটি কাজ করার চেষ্টা করি এই প্রোগ্রামের থ্রু দিয়ে, যে আমরা যদি কথা বলা বন্ধ করে দিই, এর মানে তো এই না যে সবচেয়ে ঘটমান অনুভূতি, ভালোবাসা, প্রেম বন্ধ হয়ে যাবে। আমরা ইন সাম এক্সটেন্ট সেই জিনিসগুলোকে গাইড করার চেষ্টা করি, যে ভালোবাসার নামে কেউ কারোর সাথে যেন ক্ষতিগ্রস্ত না করে, কেউ ব্যভিচারিতায় লিপ্ত না হয়ে যায়, ভালোবাসার সম্পর্কর নামে যেন কেউ মিথ্যাচারিতার আশ্রয় না নেয়, ভণ্ডামির আশ্রয় না নেয়। সেই কারণে কাউকে না কাউকে কোনো না কোনো ভাবে তো বলা উচিত, অ্যাটলিস্ট তো বন্ধ যেহেতু করতে পারা যাচ্ছে না, অ্যাটলিস্ট গাইডেন্সটা তো দেওয়া উচিত। সেই জিনিসটাকে আমরা ডেমনস্ট্রেট করি ভালোবাসার বাংলাদেশে, কারণ যেটা আমার ধর্মের সাথে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথের সাথে কনফ্লিক্ট করে, আমি এতে প্রশ্নই আসে না তার সাথে আমি থাকবো। রাদার আমি চেষ্টা করি যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, প্রেমের সম্পর্ক, বাবা মার প্রতি ভালোবাসা, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, বন্ধুত্বের ভালোবাসা, সবগুলো ভালোবাসা আমাদের ভালোবাসার বাংলাদেশের এই কালারফুল যে ক্যানভাস, সেখানে আমরা পোর্ট্রে করার চেষ্টা করি, যাতে করে ভালোবাসার হাত ধরে কোনো হীনকর কিছু, কোনো নেগেটিভ কিছু, কোনো খারাপ কিছু আশ্রয় কেউ না নিতে পারে। সেটাকে গাইডেন্স দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা ভালোবাসা বাংলাদেশ তৈরি করেছি। স্যার সময় নিব না, নাকি আমি ভুল বলছি? কি ভুল বলছেন? না, যে কথাগুলো ঠিক একমত কিনা বা আমি অবশ্যই একমত। কোন বিষয়ে? যতগুলো বিষয় বললেন, ধর্মীয় প্রেম, অনুভূতি, প্রেমের সাথে ধর্মের সম্পৃক্ততা। আমরা কি ভালোবাসা বাংলাদেশের প্রেমকে পেট্রোনাইজ করি? না, আমরা কি করি? আমরা কি করি? প্রেম ভালোবাসা তো সবচেয়ে, প্রডিউসার যদি ক্যামেরা অন্তরাল থেকেই বলো যে আমরা কি ভালোবাসা, প্রেম, এটাকে পেট্রোনাইজ করি ভালোবাসার বাংলাদেশে? না, কখনোই না। আমরা কি করি আমাদের প্রোগ্রামে? আমরা মানুষকে নানা রকমের গল্প তুলে এনে তাদেরকে সত্যিটা দেখাবার চেষ্টা করি, উপস্থাপন করি। এর মধ্য থেকে যার যতটুকু জানবার, যার যতটুকু শিখবার, শিখে নেয় বলে আমরা ধারণা করি। এবং আমাদের চেষ্টাটা থাকে ভালোবাসার নামে যে নোংরামিগুলি ছড়িয়ে আছে আমাদের সমাজে, সেটা গুরুর মাধ্যমে মেসেজটা দিতে আমাদের সব দর্শক শ্রোতাদের কাছ থেকে। আমরা এটুকুই চাই যে এই অনুষ্ঠানের মধ্যে থেকে কিছুটা ভালো যদি কিছু শেখা যায়, সেটুকুই আমরা নিব, বাকিটুকু আমরা ফেলে দেব। একদমই তাই। দারুণ ভাবে বলেছে প্রডিউসার, কারণ মূল কনসেপ্টের সাথে যেহেতু প্রডিউসার খুব ক্লোজলি কাজ করে, চমৎকার ভাবে বলেছে। এবং আবারও বলছি, আরেকবার একটু রিক্যাপ করতেছি, আমরা পেট্রোনাইজ করি না, কিন্তু আমরা বলা বন্ধ হলেই তো এই ভালোবাসাই সবচাইতে ঘটমান অনুভূতির নাম কিন্তু এই প্রেম ভালোবাসা, সেটা তো আর বন্ধ হয়ে যাবে না। হ্যাঁ, এই কথাটাই আমি তখন বলতে চাচ্ছিলাম, যে আসলে আমরা কিন্তু চাইলেও অনেক কিছু বন্ধ করতে পারি না। আমরা অনেক সময় অনেক কিছুর বিরুদ্ধে থাকি বা অনেক কিছুর পক্ষে থাকি, কিন্তু এগুলো আমাদের থাকা না থাকা দিয়ে অনেক সময় অনেক কিছুতে অনেক কিছু যায় আসে না। সো আমরা যেটা পারি শুধু পজিটিভটা গ্রহণ করতে পারি, নেগেটিভটা ফেলে দিতে পারি। এক্স্যাক্টলি, সেই ফিল্টারিং এর জায়গাটাই কিন্তু ভালোবাসার বাংলাদেশের ক্যানভাস, যাতে ফিল্টার করে
খারাপ জিনিসগুলোকে বাদ দিয়ে দিতে পারি, ভালোবাসার হাত ধরে নেগেটিভিটি গুলোকে বন্ধ করতে পারি, আর ভালোবাসার সামনের দিকে এগিয়ে যাক, সেই মেসেজটা বা সেই গাইডেন্সটা আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের। ইভেন আমরা ভালোবাসার বাংলাদেশে শুধুমাত্র যে প্রেম ভালোবাসা বা প্রেম ভালোবাসার সাথে খুব কমই হয়। সম্পৃক্ততা নিয়ে যে ধরনের নোংরামি হয়, আমরা যে সবসময় সেগুলো তুলে ধরি সেটা কিন্তু না। হ্যাঁ, সেটাও আমরা তুলে ধরি, যাতে করে প্রেম ভালোবাসা নিয়ে যে একটা কিছু খেলা চলে, গেম চলে, সেই গেমগুলো যাতে না হয় বা এরকম সিমিলার বা আমাদের গল্পগুলো মানুষের জীবনের সাথে যাদের সিমিলার হয়ে যায়, মিলে যায়, তারা যাতে ওখান থেকে কিছুটা শিখতে পারে। এছাড়াও ডিফারেন্ট ধরনের একদমই তাই। গল্প কিন্তু আমরা নিয়ে আসি, শুধুমাত্র এই জন্যই, যেমনটি প্রেম ভালোবাসার ক্ষেত্রে তেমনটি এই ক্ষেত্রেও, যাতে করে এই গল্পগুলো যদি আপনাদের কারো লাইফের সাথে মিলে যায় বা আপনারা যদি এরকম কোনো কিছু সাক্ষী হয়ে যান, তাহলে কিভাবে ওই জায়গাটা থেকে নিজেকে সরিয়ে নেবেন বা কিভাবে কোনো কিছুতে নিজেকে ইনভলভ করবেন, এই বিষয়গুলো যাতে আপনাদের কিছুটা বোধগম্য হয়, সেই জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের গল্প সবসময় নিয়ে এসেছি। একদমই তাই, শুধু প্রেম ভালোবাসা না, পারিবারিক সম্পর্ক, বিভিন্ন রকে আমাদের ভালোবাসার বাংলাদেশকে আমরা রাঙাই, এবং সেটি আমাদের ইচ্ছা যে এই ট্যাবু তো কাউকে না কাউকে ভাঙতেই হতো, যাতে করে প্রপার গাইডেন্স নিয়ে মানুষ ভালো থাকে সমাজে, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধনগুলো আলগা না হয়ে যায়, সেটাই থাকে আমাদের প্রচেষ্টা। সো দিস অল অ্যাবাউট, আজকে হয়তো এই আমাদের মূল থিমটা নিয়ে অনেক ডিটেলে আলোচনা করলাম, কারণ অনেকে হয়তো আমরা বুঝতে পারি না যে কি বলতে যাচ্ছি, সে কারণে হয়তো ডিটেলিং গুলো করলাম। ধর্মীয় পার্সপেক্টিভের বর্ণনা প্রথম দিকে আসছিল, তাই কথাগুলো একটু ক্লিয়ার করে নেয়া। তবে দিন শেষে এটাও অনেকগুলো ঘটনা এমন আছে যে বহু সেপারেটেড রিলেশনশিপ, স্পেশালি যারা বৈবাহিক সম্পর্কে আছে, বাচ্চারা ব্রোকেন ফর্ম নিতে বড় হচ্ছে, এমন অনেক সম্পর্ক আমরা রিভিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর জন্য আমাদের মানে উন্নত দিবেন, প্রতিদান দিবেন, সেটাই আমরা আশা করি। তো সবকিছুর উদ্দেশ্য একটা, আপনাদের পাশে থাকা, সবকিছুর উদ্দেশ্য একটাই, আল্লাহ রাব্বুল আলামিনের যদি নেক নজরের কারণ হতে পারে মানুষের ভালোবাসার জন্য। সো আর দেরি নাই, আজকের যিনি আমাদের গেস্ট, আমাদের উপস্থিত অলরেডি আমাদের স্টুডিওতে এবং হট সিটে তিনি অলরেডি বসেছেন। সো অনেক শ্রদ্ধা এবং অনেক ভালোবাসা আমার যারা ঢাকায় 90.4 এর পেজ থেকে আছে ভিডিও স্ট্রিমিং এ, যারা ইউটিউব চ্যানেল ঢাকা 90.4 থেকে দেখতেছেন, শুনতেছেন, and of course তারা 90.4 ফ্রিকোয়েন্সি মডিউলের থ্রু দিয়ে আমাদের সাথে কানেক্টেড আছে, সবাইকে সাথে নিয়ে অনেক শ্রদ্ধা ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি। কেমন অনুভূতি হচ্ছে হট সিটে বসে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো। আচ্ছা, আপনার কথা আমি একটু কম শুনতে পাচ্ছি, যেহেতু একটু দূরত্বের মধ্যে আছি আমরা, একটু আরেকটু জোরে বলতে হবে, সাউন্ডটা আরেকটু বেশি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভালো আছে? আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আমিও ভালো আছি। এই ভালো থাকাটা দেখেন শব্দের কি আল্লাহ রাব্বুল আলামিন কি ক্যারিজমা দিয়ে দিয়েছে। আবার বলেন ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। যত জোরে বলতেছেন তখন ভালো থাকার মাত্রাটাও যেন আপনার বেড়ে যাচ্ছে। তো যখন আস্তে করে বলবেন জনগণ আবার ভাববে মনে হয় সত্যি খুব কষ্টে আছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেরি গুড। ওকে, আমরা যাচ্ছি আপনার ইসে, বাট প্রথমে আমার জিজ্ঞেস ছিল যে হট সিটে বসেছেন, অনুভূতি কেমন? জি অনেক ভালো। ওকে, কি নাম আপনার? নেসা। আরেকবার। নেসা। নেসা। জি। ওকে, আপনাকে নিয়ে আমরা শুনতে চাই আপনার জীবনের কথা। শুরু করুন আপনি আপনার মতো করে। জি, আমার ডিস্ট্রিক্ট কুমিল্লা। আমি ইন্টার কমপ্লিট করেছি। এখানে টেনশনের কোনো কারণ নাই। টেনশন হচ্ছে একটু? টেনশন না, টেনশন হচ্ছে না। হঠাৎ স্টুডিওর সামনে একটু না, শুরু করাটা শেষ করাটা সেটা ভাবতেছি, কি দিয়ে শুরু করবো আর কিভাবে বা শেষ করবো। আপনার জীবন দিয়ে শুরু করেন। আপনি যেমন বলছিলেন যে বাসা কুমিল্লা, জি কুমিল্লা কিন্তু দারুণ। আর কুমিল্লা বললে শুধু রসমালাইয়ের কথা মনে হয়। আর ওই আপনাদের ওই যে কালীবাড়ির সামনে যে রসমালাইয়ের দোকানটা, ওই সবসময় তো লম্বা লাইন থাকে কেন? 150 জন লোক সবসময় থেকে লাইনে আছে। এটা হয়তো কুমিল্লার জন্য বিখ্যাত, সবাই এখান থেকে নিতে চায়, যার কারণে আসলে। আপনাদের ওয়েদার অনেক সুন্দর, নেশা কি চমৎকার, নেশা ধরে যায় আপনাদের ওয়েদারে। শীতকাল, পুরো শীতকাল আমার বসন্তকালের মতো মনে হয়। কি চমৎকার আপনাদের ওয়েদার। শুধু একটা আমার আক্ষেপ আছে, কুমিল্লা শহরে আপনাদের একটা হচ্ছে থার্ড ওল্ডেস্ট সিটি ইন বাংলাদেশ, আমি যতদূর জানি, তৃতীয় পুরাতন শহর। প্রথমে ঢাকা, চিটাগং, তারপর কুমিল্লা শহরের উৎপত্তি হয়। কিন্তু এই শহরের ভেতরে রাস্তাঘাটগুলো সে পরিমাণ মানে অত পরিসর নিয়ে না, আর অনেক প্রচুর ট্রাফিক থাকে। এই জিনিসটা বাদে বাকি সবকিছু আমার ভালো লাগে। কুমিল্লার মানুষজন নিয়েও বিভিন্ন রকমের রম্য রচনা সাজায়।
বাট আমার ধারণা ডিফারেন্ট। আমার বক্তব্য হচ্ছে কুমিল্লা মানুষজনকে আমি খুব ভালো পেয়েছি এবং তারা অনেক অনেক হার্ড ওয়ার্কিং, প্রচুর পরিশ্রমী এবং তারা নিজের পরিবারের জন্য, নিজের সমাজের জন্য, নিজেদের জন্য এই বন্ডিংটা খুব মারাত্মক এবং প্রচুর পরিশ্রমী এবং নিজেদেরকে অনেক বড় লেভেলে কিভাবে নিয়ে যাওয়া যায় সে তাগিদ অনুভব করে। এটা কিন্তু আমার কুমিল্লার খুব বিশেষ এবং ভালো দিক বলে মনে হয়েছে। আপনিও কি এরকম? এক একজনের মতো একরকম হতে পারে। আপনিও কি এরকম অনেক অ্যাম্বিশিয়াস, হার্ড ওয়ার্কিং? আসলে আমি এরকম কিনা জানি না, তবে এখন চেষ্টা করি। বুঝা হয়ে ওঠেনি, তাই তো? বুঝেননি? হয়তো মনে হয় যে আমি হয়তো এরকম, বা অনেক সময় মনে হয় হয়তো আমি এখন এরকম ভাবে হয়ে উঠতে পারিনি। আচ্ছা, বাট চেষ্টা আছে। চেষ্টা আছে ভালো। আশপাশে তো সবার মধ্যে এরকম আগ্রহ দেখেন। হ্যাঁ, ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন বললেন। জি। Okay. এখন কি করছেন? এখন কিছুই করতেছি না। কিছুই করছেন না? না, আমার বিয়ে ভর্তি হব, ফর্ম গ্রাজুয়েশনে ভর্তি হওয়ার চেষ্টা করছেন? করেছিলাম, বাট ডগ গেজ আমার আচ্ছা। টাইম শেষ। মানে কিছুই করছেন না? এখন কিছুই করছি এটা না। একটা দারুণ ব্যাপার। এই প্রথম আপনি একজন ব্যক্তি গোটা পৃথিবীতে যে কিছুই করছে না, কিছু না করে একদম আইডল বসে থাকাটা একটা দারুণ ব্যাপার। সবাই কিছু না কিছু নিয়ে থাকে। আর হ্যাঁ, কিছু না থাকলে ফেসবুকিং করে, না, মেসেঞ্জারে সেটাও হচ্ছে না। হ্যাঁ, সেটাও হচ্ছে না। মেসেঞ্জার ফেসবুকে ঢুকেনি কোনোদিন? না, ফেসবুক মানে মেসেঞ্জার ফেসবুক ইউজ করেছি, বাট এখন যে অপশন এখন আর যাচ্ছে না? এখন হচ্ছে যখন ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতেন তখন কি কি করতেন? আমি গল্প করতাম ফেসবুকে, মেসেঞ্জারে? মেসেঞ্জারে না, মানে ফেসবুকে গল্পের হিস্টোরি গুলো পড়তাম। ও, স্টোরি যেগুলো দেওয়া থাকে, জি। স্টোরি লাইনে যে গল্পগুলো আসে। হ্যাঁ। আর মেসেঞ্জারে কি করতেন? মেসেঞ্জারে খুব কম, মানে কম ফ্রেন্ডদের সাথে, আমার ফ্রেন্ড লিস্টে তেমন কোনো ফ্রেন্ড সার্কেল নেই। মেয়ে অনেকে হোক, যে ছেলে হোক। মেসেঞ্জারে গ্রুপ চ্যাট করে, এই ধরনের কোনো কমিউনিকেশনে কখনো করছেন? জি, যেমন? ওইটা দিয়ে তো শুরু। আরে বলেন কি, আপনার তো ভিতরেই কথা বলে ফেলেছি, দেখি আমি শুনি গল্পটা। হ্যাঁ, আমার যখন আমি ইন্টারনেট ইউজ করি, আমার ভাই আমাকে অ্যাকাউন্ট খুলে দেয়, বলতে আমার ভাইয়ার অ্যাকাউন্ট ছিল, ফেসবুক আইডিটা জাস্ট আমাকে শুধু নামটা চেঞ্জ করে দেয়। ওকে। আপনার পরিবারে আপনার পারিবারিক অবস্থানটা কেমন? আমার পারিবারিক অবস্থা খুবই সাধারণ এবং অত্যন্ত সাধারণ, শুধু সাধারণ না, অত্যন্ত সাধারণ। আমার বাবার উপর ডিপেন্ড করে আমার ফ্যামিলি। ওইটা অবশ্য কয় জিজ্ঞেস ভাই করছি, বোন? ওটা সবারই। মানে বলছি যে তার অবস্থান কি, তাই তো? হ্যাঁ, আমি আপনার অবস্থানটা জানতে চাচ্ছি যে আপনার কয় ভাই ফ্যামিলিতে বোন? হ্যাঁ কয় ভাই বোন, বা বাকিদের সাথে আপনার কেমন সম্পর্ক, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে? সবার সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং সবার খুব আদরের। কারণ ছোট কি সবার সবাই? কি ছোট? এই যে আমি ছোট, আপনি ছোট সবার? বোনদের মধ্যে আমি ছোট, আর আমার ছোট একটা ভাই আছে। কয় ভাই বোন আপনার? আমার 5 বোন 2 ভাই। আর একটু এদিক ওদিক হলে তো জেলা ঘোষণা করে দিতে পারতেন। 5 বোন 2 ভাই। এনিওয়ে, ওকে। নিশা, তারপর আপনি বলছিলেন যে মেসেঞ্জার থেকে গল্প শুরু, কি হয়েছিল? আমি মেসেঞ্জার তেমন একটা অনলাইনে আসতাম না, খুব মাঝে মাঝে দেখা গেছে 2-3 মাস 3 মাস এরকম পর পর যখন আমি মানে বাড়িতে আসতাম কলেজ থেকে, তখন আমি একটু ইউজ করতাম। তো আপনি কি পরিবার থেকে আলাদা থাকতেন? আমি কলেজ হোস্টেল থেকে লেখাপড়া করছি। হোস্টেলে থেকে পড়াশোনা করেছেন? আচ্ছা সে কোথায়, কুমিল্লাতে নাকি? ও, আচ্ছা। আচ্ছা, তো যখন হচ্ছে যে হোস্টেল থেকে বাসায় আসা হতো তখন আপনার মেসেঞ্জারে হ্যাঁ, বা অনলাইনে গ্রুপে আসা চ্যাট হতো। করা হতো, কথা বলা তখন হতো? আমার গ্রুপ হয়ে ওঠেনি। আচ্ছা, জাস্ট এমনিতে 2-1 ভাইয়া পরিচিত ছিল, ওদের সাথে একটু আসলে হ্যাঁ হাই হ্যালো তো কথা তো, মানে চ্যাটিং করা বা গ্রুপে তেমন একটা কথা বলা হতো না, যা শুধু আমি ওই অনলাইনে গল্প করতাম। আপনি কি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন? ইচ্ছা ছিল, বাট হয়ে ওঠেনি। আপনি নর্মাল স্কুল কলেজ থেকে পড়াশোনা করেছেন, রাইট? তো আমি যতটুকু জানি, আমার 2-1 কাজিন ছিল হোস্টেলে। হোস্টেল লাইফটা কিন্তু অনেক মজার হয়। লাইক আমি হোস্টেলে তেমন তো- ছেলেদের হোস্টেলেও মেয়েদের হোস্টেলেও ওখানে কিন্তু অনেক ফ্রেন্ড সার্কেল থাকে, তারপর এরকম চ্যাটিং করারও অনেক সুযোগ থাকে, ফ্রেন্ডদের মোবাইল থাকে। ওখানে হতো না, কিন্তু বাড়িতে আসলে সেটা একটু unusual। একটু কিন্তু ও অদ্ভুত বলতে চাচ্ছে যে বিষয়টা। যখন আপনি অনেক স্বাধীন, ইচ্ছা করলেই পাকা মেলতে পারেন, সেই সময় কিন্তু আপনি অনলাইনে হতেন না, রাতের বাসায় এসে তখন অনলাইনে ই করতেন, তাই তো? জি। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে কি করে এটা সম্বন্ধে এই বুড়া আদমি জানে কম। কি করিস রে তোরা? আমি কিছু করি না, আমরা করি না। হ্যাঁ, আমিও হ্যাঁ, বুড়া। তারপরে একদিন মানে আমার আপুর ফ্রেন্ড ভাইয়াটা হয়, তো ভাই আমাকে মেসেঞ্জার নক করছে যে কেমন আছো, তো বললাম, ভাইয়া? মানে আমার আপুর ফ্রেন্ড, আচ্ছা, ছেলে ফ্রেন্ড। তুমি ভাইয়া বলতে? জি, ভাইয়া বলতাম। ভাই লোকের মেয়ে। হ্যাঁ, বল। তো বলতেছে যে কেমন আছো, আমি জি ভাইয়া ভালো। তো বলতে সবাই কেমন আছেন, কি ভালো। তো তোমাকে তো অনলাইনে দেখা যায় না। আমি বলছি ভাই আমি তো তেমন একটা অনলাইনে অ্যাক্টিভ থাকি না, হুম। বাসায় আসলে একটু অ্যাক্টিভ থাকা হয়। তো বলতেছে যে তোমার
পরে বলতেছে আমাদের একটা গ্রুপ আছে, তুমি গ্রুপে অ্যাড হবা? ভাই আমি গ্রুপে যে কি করবো, ওখানে সব আপনারা বড় মানুষ, আমি ছোট মানুষ। না তোমার থেকে অনেক ছোট বয়সের আছে, সমস্যা নেই, তুমি অ্যাড হবা, কথা বলবা, সময় কাটবে। না ভাইয়া থাক, আমার প্রয়োজন নেই, আমি এমনিতে ঠিক আছে। পরে বলতেছে না সমস্যা নাই, আমি তোমাকে পরিচয় করে দেবো না সবার সাথে। পরে ভাইয়াটা গ্রুপে অ্যাড করে। আর ভাইয়া হয়তো মুখ ফুটে বলেনি, ছোট আপুদের কি হয়তো তারা পছন্দ করে বেশি গ্রুপে না, বিষয়টা তেমন হয়তো বা ছিল না। আচ্ছা, তারপর তারপর গ্রুপে অ্যাড করার পর মানে আমার কথা বলা খুব কম হতো, বাট গ্রুপে লুডো খেলা যেত, যেটা ছিল আমার নেশা। ওই গ্রুপে লুডো খেলতাম অনলাইনে। ও লুডুর গ্রুপে, ওটা কি লুডুর গ্রুপ ছিল? মেসেঞ্জার গ্রুপ ছিল, বাট ওখানে লুডো খেলা যেত। ওইটা তো আর একটা কমিউনিকেশনের কঠিন মাধ্যম তো। হ্যাঁ লুডো না, আবার এরকমও আছে যে লুডোর আলাদা গ্রুপ থাকে। না, তার না, থাকে। তা আমি জানি না, বাট আমার নেশা ছিল ওইটাই, যে আমি লুডো খেলতে পারি, তো ছুটির সময় কেটে যায়। তো ওখানে কলে কথা হতো, বাট এমনি তো ভাইয়া পরিচয় হতো, যেটা আমার ছোট বোন। but ওই এতটুকুই। তোরা বোনের দৃষ্টিতে দেখিস, মানে ওইভাবে একটা ব্যাপার আর কি, যে তুমি হ্যাঁ আমার ছোট মা, আমার ছোট বোন। পরে ভাই বোনের পরিচয় করে দিত, বাট ওনাতে হাই হ্যালো একটু কথা হতো। এইভাবে বেশিরভাগ লুডো খেলাতে সময় শেষ করতো। পর ওখান থেকে আমার মানে তাকে আমি ভালোবেসেছিলাম, ওর সাথে পরিচয়। মানে একটা সম্পর্কের নেশা মধ্যে একটা তুমি আগাও। রিকোয়েস্ট করবো, রাখবে? অবশ্যই। অনেক ছোট তো তুমি করে বলি, সেটা হচ্ছে যে তোমরা যে রিজিওনাল ডায়ালেক্টে কথা বলো না, ল্যাঙ্গুয়েজে, কুমিল্লা, এবং তুমি যে বেল্টের কথা বললে, আমার এত মিষ্টি লাগে শুনতে। তুমি প্লিজ ওইভাবেই কথা বলো। আসলে আমি মানে নর্মালি এরকমই কথা বলি। আচ্ছা আচ্ছা, প্লিজ। মানে ওর শব্দগুলো হচ্ছে যে অনেক দ্রুত যায়। দ্রুত যাক, আমরা পাকড়াও করবো যেগুলো প্রয়োজনীয়। আমি বলছি যে একদম তুমি প্রাণ খুলে তোমার ল্যাঙ্গুয়েজে কথা বলো, মানে মাইক্রোফোন স্টুডিওর কারণে যেন তুমি না বদলাও। আমি আমার মানে ভাষা যেমন হোক, আমি মনে করি নিজ ভাষায় একদম গর্ব, একদম, ওইটা খুব নিজ মিষ্টি গর্ব। শোনায়, একদম। তার জন্য আমাকে শুদ্ধ ভাবে বলতে হবে, না না, সেটা জরুরি হবে না, স্টুডিওর কারণে এটাই, কোনো কিছু একদম। change অবশ্যই আমি মানে সেটাকে তুমি গর্ব নিজের মতো করে- থাকো। ওকে, তারপর বলছিলে যে ওখান থেকেই আমার ওর সাথে পরিচয়। ওকে, আচ্ছা ওখান থেকে ওর সাথে আমার কথা হতো। পরে একদিন ও আমাকে একটা দাদা দিয়েছিল, মানে দাদা, হ্যাঁ, যে এই ধাঁধাটা কি হয় তুমি আমাকে পরে আনসার জানাবা। তো কাইন্ডলি আমার না পরে মনে নেই যে আসলে কি বলেছিল। দাদার মধ্যে কোনো প্রেম না না মানে মেসেজ ছিল না তো? না কিছু ছিল না, জাস্ট একটা ধাঁধা ছিল যে এটার মানে অ্যান্সারটা কি হবে। আচ্ছা। পরে আমি ভুলে গেছি, পরে আমি ওনাকে নক করছি যে ধাঁধাটা কি ছিল, রিপিট করলে ভালো হয়। মানে এরকম একটা ছিল যে মনে নেই। পরে যাই হোক, এখানে কথাটা তো হয় তেমন একটা হওয়ার পর ওর আর একটা মেসেঞ্জার গ্রুপ ছিল, ওর অনেকগুলোই গ্রুপ। বাই দ্য ওয়ে, একটু রিকোয়েস্ট করবো যে প্লিজ আমাদের পোস্টটি অনেক বেশি বেশি করে শেয়ার করুন, কারণ হয়তো এইখানে এমন কিছু আপকামিং ঘটনা আসতে যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মকে নিয়ে এবং লং ডিস্টেন্স রিলেশনশিপকে নিয়ে, সেটা হয়তো অনেকের সাথে রিলেট হবে এবং অনেকে হয়তো বেঁচে যাবে। সো এই জিনিসটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন, অনেকের কাছে পৌঁছে দিন আমাদের এই গল্পগুলো। আর যারা আমাদেরকে দেখতেছেন তারা লাইক এবং কমেন্ট করে সংযুক্ত থাকুন। আপনাদের প্রত্যেকটা লাইক আমাদেরকে ভ্যালু করে, প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমরা নিজেরা অন করি, এবং আমরা গত পর্বে যেটা করার চেষ্টা করেছি, এই পর্বে সেটা করবো। সেটি হচ্ছে যে যারা অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে, অনেকেই ফাজিল পোলাফান আছে যারা এই সুন্দরী মেয়েটির অ্যাটেনশন পেতে চায়। সো ও নিঃসন্দেহে কিছু যারা বেশি বেশি করে কমেন্ট করে আমাদেরকে, বা প্রায়শই আমাদের প্রোগ্রামের সাথে স্ট্রেটলি কানেক্টেড থাকে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাই। গুরু বলতে চাচ্ছেন বেশি কমেন্ট করে, মানে আমাদের প্রোগ্রাম নিয়ে কথা বলেন, আমাদের যারা গেস্ট থাকেন তাদের গল্প নিয়ে কথা বলেন। এটার মানে এটা না, অনেকেই আছেন একটা টেক্সট করেন, যে কোনো একটা হয়তো সেটা আমাদের গল্পের সাথে বা আমাদের প্রোগ্রামের সাথে কোনোভাবে রিলেটেবল না, যে কোনো একটা কথা একজনই বারবার টেক্সট করতে থাকেন, বারবার কমেন্ট করতে থাকেন, যার কারণে আমরা অন্য কমেন্ট গুলা নিতে পারি না। যারা এটা করেন তারা এটা করা থেকে প্লিজ বিরত। যাই হোক, আপনারা মানে গল্প ঘনিষ্ঠ যদি কমেন্ট করেন তাহলে ভালো হয়, তারপর আমি বাধা দিব না, ওইটাও এক রকমের ভালোবাসা, যদিও ভালোবাসার অত্যাচার, তারপরও ভালোবাসেন, বাট কমেন্ট করেন, এটা আমাদের জন্য অনেক দামি একটা ব্যাপার। সো এর আগের প্রোগ্রাম আমরা করেছিলাম, এই প্রোগ্রামে যেটা করতে চাই, প্রিয়াঙ্কা রিকোয়েস্ট করতেছি তোমাকে যে যারা আমাদেরকে বেশি বেশি কানেক্ট করে এই নামগুলো এবং তাদের দু একটা কমেন্ট যেন আমরা তুমি প্রকাশ করবে, তাহলে বুঝবো যে এরা হচ্ছে আমাদের লয়াল লিসেনার বা লয়াল ভিউয়ার, রাইট? আমি এটা শুধু আজকের প্রোগ্রাম না, সব প্রোগ্রাম মিলেই, গত প্রোগ্রাম যেমন করেছিলাম এরকম প্রিভিয়াস প্রোগ্রামগুলোতে যারা বেশি কানেক্টেড থাকেন এবং আমাদেরকে নিয়ে কথা বলেন তাদেরকে আমরা অ্যাকনলেজ করবো, রাইট? একদম। যাচ্ছি।
তারপর ও আমাকে ওর গ্রুপে অ্যাড করে, আমি সেটা জানতাম না। আমি মনে হচ্ছে ওই ভাইয়াটা হয়তো বা আমাকে এই গ্রুপে জয়েন করেছে। আমি ও ভাইকে জিজ্ঞাসা করিনি যে ভাইয়া তুমি কি আমাকে অন্য কোন গ্রুপে জয়েন করেছো কিনা। কিন্তু এটা জয়েন করেছে অ্যাকচুয়ালি তোমার ও। হ্যাঁ, যাকে আমি ভালোবাসি ও গ্রুপে অ্যাড ওকে কি করেছে। আসতে ডাকো এভাবে নাকি ওকে জঞ্জরে ডাকো তখন এভাবে ডাকো ও এ ও এ? আসলে তেমন ভাবে কখনো ডাকা হয়নি। ডাকা হয়নি। ও ওকে, তারপর ও তোমাকে জয়েন করলো আরেকটা group। হ্যাঁ, আমি তারপর মনে করছি ভাইয়াটা হয়তো বা আমাকে জয়েন করেছে। আমি ভাইকে জিজ্ঞেস করিনি যে ভাইয়া তুমি কি আমাকে অন্য গ্রুপে জয়েন করেছো কিনা। ঠিক, ওই গ্রুপে মানে এই গ্রুপে যারা ছিল ওই গ্রুপে তারাই ছিল। ওকে, কিন্তু কথা হতো পরে সে তারপর মানে তখন ঈদ চলে আসছে, কোরবানি ছিল। পরে আমি তার এক সপ্তাহ ঈদের 2-3 দিন আগে আমি অনলাইন থেকে আবার চলে যাই, আবার অনলাইন অফ করে দেয়। পরে সপ্তাহখানি বা তার থেকে একটু বেশি হবে, আমার সিমটা আমি আবার ওপেন করি। ওপেন করার পর একটা নাম্বার মানে তার আগে ওর সাথে কথা হলে পরে বলতেছে যে নেটের তো সমস্যা, তাহলে কাইন্ডলি তোমার ফোন নাম্বারটা তো আমি ফোনে তোমার কল করি। তো পরে ওর সিমে কল দিয়েছিল, পরে বলতেছে সিমে কথা বলে যাচ্ছে না, থাক আমরা অনলাইনে কথা বলি। ওই সুবাদে ওর নাম্বারটা আমার ফোনে রয়ে যায়। আর তারপরে আমি আবার অনলাইন থেকে চলে যাই। তারপরে যখন আমি সিমটা আবার ওপেন করি, পরে আমার এক আপুকে কল দিতে যে দেখি ওর নাম্বারটা, পরে আমি ওর নাম্বারে একটা কল করি। কল করার পরে পরে ও আবার কল ব্যাক করে, পরে বলতেছে যে তুমি তো অনলাইনে আসো নাই। এমনিতে আসা হয় নাই, মিস করতে আর ভালো লাগে না তার জন্য। বলতেছে ও আচ্ছা, বলতেছে আমরা তো অনেক মজা করেছিলাম, সবাই একসাথে আড্ডা মেরেছিলাম। আমি শুধু ভালো তো। পরে আবার অনলাইনে আসি। এরপরে অনলাইনে তোমার যাওয়ার আশাটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে কুমিল্লা থেকে তুমি কসবা গেছো, কসবা থেকে আবার নবীনগর আসছো, এরকম মনে হচ্ছে। যাক অনলাইনে মানে মেসেঞ্জারে যাও নাহলে যাও না, ভালো না লাগবে আসলে মানে যাইতে না। যে আসতে হবে ওরকম কোনো ইস্যু আমার তখনও ছিল না যে আমি ওর টানে আসবো বা আমি এই কারণে এই আমাকে টানটা আসতে- অনুভব করনি না, তখন থেকে ওরকম অনুভব কোনো আমার করা ইস্যু শুরু করলে? কখনো হয়ে ওঠেনি যে এই কারণে আমি অনলাইনে থাকতে হবে বা আমার আশা কখন থেকে অনুভব করা শুরু করলে তাহলে? তারপর আবার যখন অনলাইনে আসি তখন আবার গ্রুপে আমার কথা হয় বা খেলা হয়, লুডো খেলি। তখন এক পর্যায়ে ও আমাকে বলে, মানে তার আগে ওর ভাইয়ের কি কাছে নামটা আছে নাকি ও দিয়ে চালাবা পুরো প্রোগ্রাম? ও যে থাক না পরবর্তী না হয়। টানা যায়। পরে মানে ও আবার আমার সম্পর্কে ভাইয়ের কাছে সবকিছু জানছে, আমার ডিটেলস, আমার ফ্যামিলি বা আমার মানে যতটুকু জানার প্রয়োজন ততটুকু ও সব জেনেছে। আমার ডিস্ট্রিক্ট কোথায় বা আমার ফ্যামিলি কয় ভাই বোন বা আমরা কেমন প্রকৃতির বা কতটুকু, মানে সবকিছু ভাইয়ের কাছ থেকে জেনেছে। পরে ও আমাকে এক পর্যায়ে বলে যে ও তোমাকে বলে? জি। তোর ও আছে? না, খুব দরকার ও না ও। একটা কিছু। তারপর তোমার ও বললো সব খবর জানছে তোমার সম্বন্ধে? এটা তো আমাকে অনেক পরে বলেছে, ভাইয়ের কাছ থেকে আমার সম্পর্কে জেনেছে। ওকে, জি। পরে ও বলেছে যে আমি ও বলেছে যে জি বলেছে যে আমি তোমাকে পছন্দ করি, তুমি কি বলো? তখন আমি আর কিছু বলি নাই। তোমার তো এই ওই অবস্থা তখন। ও যখন বলেই ফেলেছে তোমাকে ভালোবাসি, ভালোবাসি সেটা বলে নাই, তারপর যে তোমাকে পছন্দ করি, তোমার কি অবস্থা? তখন তো তোমার এই ওই অবস্থা। তখন তোমার মধ্যে কি হলো, মানে জ্বর? তোমার কি পছন্দ ছিল, সুন্দর কিছুটা ভালো লাগা কি ছিল? Just ওর একটা সাইড আমার খুব ভালো লাগে, লুডো খেলা? না, খুব হাসি খুশি মানুষ, আর আমার সেটা খুব ভালো লাগে। হাসি খুশি? আমাকে মারা ধরে কোনো প্রবলেম নেই, বাট তোমার হাস্যজ্জ্বল মানুষ ভালো লাগে, মানে আমাদের মতো কমেডিয়ানদের? হেই, এ ওই ও ও। আমার কথা আমাকে বকো মারো কোনো সমস্যা কিন্তু নেই, হাসার তুমি হাসি মধ্যে খুশি থাকো। বাট ও যেমনই থাকুক বা ওর মধ্যে যত কষ্ট থাকুক, but ও হাসতে পারে তো মানুষকে হেপি রাখতে পারে, হাসতে পারে। আর আমরা পারি। আর ওর এই একটা সেট আমার খুব ভালো লাগতো। ছেলেদের এই গুণটা অবধারিত থাকা উচিত বলে মনে হয়। বেশিরভাগ মেয়েদের কাছে আমি ইন্টারভিউ নিতে গিয়ে শুনেছি ছেলেরা একটু হিউমারাস হওয়া উচিত। ইজ হি অর উড বি দ্য গুড কম্পেনিয়ন, মানে এরকম জমায় রাখবে আর কি, হয়তো বা এর মতো। তারপর তো আমি আর ওকে তখনও বলি নাই যে হ্যাঁ আমি রাজি বা ঠিক আছে। তখন আমি ওই ভাইটাকে বললাম, আমার আপু ফ্রেন্ডটাকে বললাম যে ও ভাইয়া, আচ্ছা ওকে জিজ্ঞেস করলে, মানে ভাইয়াকে জিজ্ঞেস করলে হ্যাঁ যে ভাইয়া মানে ও কেমন? না ও কেমন আমি এখনো আজ অব্দি জিজ্ঞেস করিনি, আর আজ অব্দি জানতেও চাইনি। ওকে,
পরে ভাইকে বললাম যে ভাইয়া বললো, পরে বলতেছে আচ্ছা তুমি দেখো, তোমার যদি ভালো লাগে তাহলে। আচ্ছা, ভাইয়াকে তুমি জিজ্ঞেস করলা, ও এই বললো যে ভাইয়া ও তো এসব বললো, ওকে বললো। বললো। পরে ভাইয়া বলতেছে আচ্ছা ও খারাপ না, ছেলে হিসেবে ভালোই, দেখো তোমার যদি ভালো লাগে তাহলে। হ্যাঁ, এটা তো সম্পূর্ণ তোমার বিষয় যে তোমার ভালো লাগা ভালো না লাগা। বেটার, ঠিক আছে। তুমি তো ভাইয়ার কাছে একটু শুনে নিলা যে ও এই বললো, তুমি কি বলো? তোমার ভাইয়া বললো যে ও মোটামুটি ঠিকই আছে। আসলে এই গ্রুপে আসা আমার ভাইয়ের মাধ্যমে। তো তুমি ওই যা ইচ্ছে করতে পারো। এখানে আমাকে যা যা বলুক, আমার কিন্তু মানে আমার মনে হয়েছে যে আমার দায়িত্ব দিতে পড়ে ভাইকে আমি সেটা বলা। এবার আমি ডিসিশনটা কি নেবো সেটা আমার উপর ডিপেন্ড করবে, বাট বিষয়টা জ্বালা মনে হয় ওটা ক্লিয়ার হয়ে নিলা আর কি। যে হ্যাঁ ওকে, ভাইয়া তারপর ভাইয়া বললো যে ও ঠিক আছে, বলতেছে ও তো ভালোই, এখন তোমার যেটা ভালো মনে হয় তুমি। এই ভাইয়াই আবার ও না তো? না না, এটা আলাদা। ওই যা ইচ্ছা করতে পারো। তারপর হ্যাঁ, তারপর আমি ওকে বলি না যে হ্যাঁ আমি রাজি বা ঠিক আছে তোকে পছন্দ করি। তারপর ওকে বলনি? তারপরও আমাদের মানে কথা হতো গ্রুপে, মানে তারপরও বলিনি যে হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। কথা বলতে বলতে পরে দেখো যে না, যে মনে হয়েছে তো কনফার্ম যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি বা ও আমাকে তুমি বুঝে ভালোবাসে। গেছে এটা? তখন ও মানে আমি মুখ ফুটে বলি নেই, বাট ও বলছে না তাহলে ওকে ডান, তাহলে ও মানে রাজি যেহেতু আছে। কথাবার্তা হচ্ছে, যোগাযোগটা আগের মতোই আছে, তাহলে মানে নাকি ওকে আরো ডান। বেড়েছে যোগাযোগ? না তখনও সীমিত ছিল। লিমিটেডই ছিল। আচ্ছা, limited কবে ছিল। অনুভব করলে যে তুমিও ওকে ভালোবাসো? তারপরে আচ্ছা, সেদিন কেমন? তারপরও আমাদের আমাদের এরকম একটা কনফিডেন্স ছিল যে 3 মাস, 3 মাসের মধ্যে যদি মনে হয় যে না ঠিক আছে বা তোমার সাথে আমার একজাস্ট হয় বা মিলে, তাহলে আরো আগাবে, নাহলে এখানে স্টপ হয়ে যাবে। ওকে, তারপরে তুমি ফাইনালি বুঝলা যে তুমিও তাকে ভালোবাসো, বেসে ফেলেছো। ফিলটা কেমন ছিল যেদিন তুমি অ্যাকনলেজ করলে যে আমিও তোরে ভালোবাসি? বিনা কারণে ঈদ লাগতেছিল, আর সামনে তো আবার ঈদ ছিল। বিনা কারণে হয় না ঈদের দিনে বিনা কারণে উঠে ভাল লাগে? 8-10টা দিনের মতোই তো আমার হয়। না প্রতিদিনটা মনে হয় আমার ঈদের মতো না, প্রতিদিনটা মনে হয় অনেক সুন্দর, প্রতিদিনটা মনে হয় অনেক পবিত্র। মানে কোনো দিনকে ডিফারেন্ট করে বেশি ভাবাচ্ছি, আমার প্রতিদিনটা মনে হয় প্রতিদিনকে ভালো লাগা মানে ওর সাথে সম্পর্ক হওয়ার পর নাকি এমনিও তোমার তাই মনে না হয়? এমনিতে তাই মনে হয়। আচ্ছা, আসলে যাই হোক। দিন ভালো লাগা আনন্দ সেটা তো নিজের উপর ডিপেন্ড করে, যে আমি কতটা হ্যাপিয়েস্ট ওর উপর ডিপেন্ড করে যে আজকের দিনটা কেমন। একদম ঠিকই, জ্ঞানের কথা। সো ফাইনালি ওর সাথে সম্পর্ক হয়ে গেল, তারপর হয়ে গেল। তারপরে মধ্যে কথা হতো আমাদের, হতে হতে একদিন আমাকে বলতেছে যে তোমার মেসেঞ্জার 500টা দাও, চাইতে দিলে দিতে দিবে, কেন তার আগে আমার 5-6 জনের জানে। কয়জন? 5-6 জন। তোমার পাসওয়ার্ড? ওরাও কি কোনো একটা গ্রুপে লুডো খেলতেছে? কিছু না, আসলে আমি মানে অনলাইনে জাস্ট আসতাম, মানে একটু গল্প হতাম, বাট দিয়ে চলে যেতে? চেঞ্জ করা বা ওরকম কোনো কিছু আমার নলেজে ছিল না, বা আমি পারতাম না, বা কিছু হয়ে গেলে আমি কিছু করতে পারতাম না। ওই যে গল্প পড়তে পারতাম বা এসএমএস দিতে পারতাম বা ফোনে কথা বলতে পারতাম। দেখা গেছে কোনো একটা সমস্যা হয়ে গেছে, বা একটা নাম চেঞ্জ করা বা কাউকে ব্লক মারা বা কাউকে আনফ্রেন্ড করা, এসব আমি কিছু পারতাম না। বুঝছি, তারপর? যার কারণে আমি ওদেরকে দিতাম, বললাম যে তোমাকে এটা করে দাও ওটা করে দাও, চাইছে আমি সাথে সাথে দিয়েছি, ও আবার সাথে সাথে লগ ইন করেছে। লগ ইন করে পরে বলতেছে এইগুলাকে, তো আমি বলছি এটা আমার মানে যেটা যে সম্পর্ক হয় ওইটাই বলছি, এটা আমার বড় ভাইয়া, ওটা আমার আপু, ওটা আমার আপুর বর, এটা আমার ক্লাসমেট। ও আর কিছু বলো নাই। এমনিতে পরে কথা হতে হতে বলতেছে, তার মাঝে ও বলতেছে যে হ্যাঁ তুমি ওদেরকে ব্লক মেরে দাও, সবাইকে? সবাইকে। শুধু ও থাকবে? হ্যাঁ, ও ফাঁকা মানে? আমরা কিন্তু ও আর ও এর মধ্যে আছি, কাকা, প্রডিউসার কাকা। বলছে তুমি ওদেরকে ব্লক মেরে দাও। আচ্ছা ঠিক আছে, মানে বলতে দেখি ব্লক মারতে দেন নেই। ওকে কাকা বলে ডাকবো আমি, আর ভালোবেসের নাম খুঁজে পেলাম না। তাহলে ও বললো হ্যাঁ যে সব ব্লক মেরে দাও, আমি ফাঁকা মাঠে গোল দিই। ওকে, আমি বলছি ঠিক আছে। সাথে সাথে প্রথম হচ্ছে তুমি এগুলো ইগনোর করে দাও, ইগনোর করে দিয়েছি। পরে আবার কিছুদিন পর বলতেছে তুমি ওদেরকে ব্লক মেরে দাও, আবার ব্লক মেরে দিয়েছি। বলতেছে, যা বলছো তাই শুনছো? তাই। আচ্ছা, ভালোবাসা হয়েছে না? আচ্ছা, এটা তাহলে কোশ্চেন, ভালোবাসা হলে কি মানে যা বলবে তাই শুনতে হবে? শুনতে শুনেও তো মাথাতে কাতরে, তো মন্ত্রমুগ্ধের মতো ঘুরতেছে। মানে আমি জেনারেল বলছি, জিজ্ঞেস করছি সবাই। জেনেরিক বলছি, তখন তো ব্রেন কাজ করে না, তখন কেউ একজন বলছে ও তো হ্যালোসিনেশনের মধ্যে আছে, অটোমেটিক তখন কাজগুলো হয়ে যায়। এই তুই এখন দাঁড়ায় এলো, খেয়ে নিল, বাবু খাইছি, ঘুমায় গেল, একটা সম্মোহিতের মতো হয়ে যায় মানুষ পরস্পর সম্পর্ক হলে, আমার তো তাই মনে হয়। তারপর ব্লক মেরে দিছো তুমি? হ্যাঁ, আর
ওই গ্রুপের আবার 2-1 ছিল একটা আমার সাথে। পরে তখন বলেছে তাহলে তোমার এই আইডিটা ইউজ করার দরকার নাই, আমি একটা নতুন আইডি খুলে দিই, তুমি ওইটাই use করো। আইডিরই দরকার নেই। পরে ও আবার একটা আবার নতুন ও কি করলো, যে আইডিটা নতুন আইডি খুলে দিল। হ্যাঁ নতুন আইডিটা খুলে দিল আর এই আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেললো। তারপরে এটা সেই ইউজ করতে থাকলো, তাই তো? হ্যাঁ ও মাঝে মাঝে ইউজ করে। করবেই। তারপর আমি নতুন আইডি ইউজ করি, সেটা আমি তোমার কাউকে অ্যাড করার প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, শুধু ওই গ্রুপগুলো জুকারবার্গ শুনলে, মার্ক জুকারবার্গ শুনলে আর পিন্ডি চটকায় দিত যে বেটা এত কষ্ট করে আমি এটা বানাইছি, তুই মানুষটাকে ফেসবুক ইন করে ফেললি, শুধু ও আর ওই নিয়ে থাকবে। তারপর বলো। শুধু গ্রুপগুলোই অ্যাড ছিল, 2টা গ্রুপ, যে গ্রুপগুলোর মধ্যে ও অ্যাড ছিল ওই গ্রুপগুলো ছিল, আর একটা আপু অ্যাড ছিল, আমার সিনিয়র ছিল। পরে মানে ওই গ্রুপ মানে আগের আইডিটার মধ্যে অনেক ফ্রেন্ড ছিল, 70 জন নাকি ব্ল্যাক লিস্টে করা, মানে ব্লক মারা। ওরা বলতেছে যে এতগুলো লিস্ট, এগুলো ব্লক মারছে, এগুলো তোমার কি হয়? ওরা আমার সবগুলো লিস্ট ছবি তুলে দিচ্ছে। 70 জনের বর্ণনা দিলা তুমি? আমার ছিল না, আইডিটা ইউজ করতো ভাইয়া। যাই হোক, বর্ণনা তো দিতে হয়েছে তোমার 70 জনের। হ্যাঁ অবশ্যই, শুধু দিতে হয়নি, তার পরীক্ষা দিতে হয়েছিল। কিরকম? যেমন ধরো রহমান, আর বর্ণনা দিলে কিভাবে? জবদুল, ওরা ও এক পর্যায়ে আমাকে ছবিগুলো তুলে দেয়, প্রত্যেকটা ডিটেল বর্ণনা দিতে হচ্ছে এই 70 জনের। বলতে হয়েছে যে এইগুলা কে। পরে বলতেছে যে তোমার লিস্টে এতগুলা মানুষ কেন? ছেলে ছিল, পুরুষ মানে একটু মধ্য টাইপের ছিল, মেয়ে ছিল। পরে আমি বলতেছি আমি তো সঠিক জানি না এগুলাকে, তবে আমি যতজনকে অ্যাড করেছি মনে হয় আমার পরিচিত ছিল 20 জন। আমি ওদের সাথে কথা বলেছি আর ওদেরকে আমি অ্যাড করেছি, আর বাকিগুলো হয়তো বা ভাইয়ার পরিচিত ছিল, ভাইয়ার অ্যাড ছিল, আমি সঠিক জানি না। বলতেছেন কেন? আমি এই টাইপের ভাইয়া ছিল, শুধু আমাকে নামটা চেঞ্জ করে দিয়েছে। আমি নাম বলছি, ভাইয়া শুধু নামটা আমাকে চেঞ্জ করে দিয়েছে। বলছেন এটা কি হয়, এটা তুমি হয়তো বা চিনো, কথা বলছো। আমি কথা বলি নাই। পরে ভাই নেশা, তুই কি প্রেম করছিস রে ভাই, নাকি শুধু ওর মানে জেরার মধ্যে ছিল? রীতিমতো তো একটা ধরো কোর্টের সমান জবাব হয়। আমার সবথেকে দুর্বল পয়েন্ট ছিল আমার বাবা। ওকে, কিছু হলে আমার বাবাকে ইউজ করতো, যেমন যে তুমি বাবা কসম খেয়ে বলো তুমি কি কিছু করছো কি করো নাই। তাহলে তুই বাবা কসম খেয়ে বলতে তুই চিনিস না? আসলে আমি চিনি না, আমার শুধু পরিচিত ছিল 20 জন, আমি ওদের কি অ্যাড করেছি আর আমার ওদের সাথে কথা হয়েছে, আর বাকিগুলা বা ব্ল্যাক লিস্টে এতগুলো আছে আমি সেটাও জানতাম না, আমি তো অত কিছু জানি না। পরে আচ্ছা যাক, তারপরে এটা অনেক ঝড় ঝাপড়া মানে রাগ অভিমান হইয়া মিটলো, এটা মিটছে। তারপরে মেটানোর পর বলতেছে আচ্ছা যাও, আগে যা করছো করছো, এখন আর কথা বলবো না। তওবা করো। আচ্ছা ঠিক আছে। তারপর তখনও আমার পড়াশোনা, তো তখন আমি ইন্টার পড়ি। পরে বলতেছিল যে তাহলে তুমি এখন অবসর বসে এসে কোনো করো না, তো তুমি কম্পিউটার শিখো। বলতেছে দোকানে শেখা যাবে না, তোমাকে কম্পিউটার সেন্টারে দিয়ে শিখতে হবে। তো আমি বললাম যে আমার বাসার কাছে তো নেই, আর তাহলে দূরে আপুর বাসায় যদি শিখতে হবে। বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আপুর বাসায় যাও, যা শিখো। আপুর বাসায় গেলাম, ওরা আপু বলতেছে আপু শিখবে। তারপর আপু আর আমি, আমার আপু বলতেছে যে আমি কদিন পর থেকে শিখি, তুমি এখন একা শিখো। তুমি বলতে থাকো, আমার পারমিশন লাগবে না, তুমি বলতে থাকো। জি। তারপরে রমজান মানে তারপর আর শিখা হয়নি, বলতে আপু একটু ব্যস্ত থাকার কারণে মানে শিখতে যেতে পারিনি, এখন আমিও যেতে পারছিলাম না। পরে বলতেছে থাক তাহলে তুমি এখন বাসায় চলে আসো, পরে এখন তোলা শেখা লাগবে না। পরে আবার বাড়িতে চলে আসলাম। আসার পরে মানে হয়ে গেছে কি, যদি কিছু মানে ওর রুল ছিল যে তুমি কারোর সাথে কথা বলতে পারবা না, কোন ছেলের সাথে কথা বলতে পারবা না, আর কোথাও যেতে পারবা না, আর গেলে আমাকে বলবা সাজাইতেছি বেশি। ঠিক আছে, মানে সম্পর্কটা এমন ছিল যে ভালোবাসার চেয়ে মানে ভুল বোঝাবুঝিটা বেশি ছিল। আর ভালোবাসা কোথায় কোথায়, আমি তো তাই তো খুঁজে পাচ্ছি না। মানে ওর কাছে ছিল ওইগুলা ভালোবাসা হয়তোবা, ও আর এর মধ্যে লাভের ল তো কোথায় চিপার মধ্যে দম যায় অবস্থা।
হ্যাঁ, তারপর পরে আমাকে বলছে যে তুমি কারোর সাথে কথা বলবো না, কোনো ছেলের সাথে কথা বলা দরকার নেই, বা কারোর সাথে আড্ডা মারবা না। না আর গ্রুপে আমি যতক্ষণ থাকবো তুমি ঠিক ততক্ষণে থাকবা, মানে আমি বের হয়ে গেলে তুমি বের হয়ে যাবা। আচ্ছা, গ্রুপে আমি গুরুতে শুধু গুরুর program এ। আচ্ছা, গ্রুপে ততক্ষণ থাকবে যতক্ষণ সে থাকবে না। সে থাকবে। সো আমরা তো গল্প শুনতেছিলাম। সো গল্পতে যতটুকু আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে অনলাইনের মাধ্যমে তার সাথে পরিচয়, ছেলেটি থাকে দেশের বাইরে, যেমনটা তুমি বলছিলে। এখনো বলেনি তার চোখ বড় করে তাকাচ্ছে, জানতে বলিনি, নিজে থেকে বলে দিল, অফিয়ারে শুনেছিলাম তাই বলছি, দেশের বাইরে থাকবে। এবং তার সাথে তোমার বিভিন্নভাবে সম্পর্কটা ডেভেলপ করছে, ভালোবাসার সম্পর্ক গভীর হচ্ছে। এর মধ্যে একটা সিরিয়াস এলিগেশন তোমার নামে, সেটা হচ্ছে যে তুমি তোমার বড় বোনের হাজবেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করেছে, এমন একটা কথা ছেলেটা তোমার বিরুদ্ধে কমপ্লেন দিচ্ছে। আসলে কিন্তু তোমার যে দুলাভাই সেও স্বীকার করতেছে না যে এরকম ঘটনা ঘটেছে। এমনও হতে পারে যে ছেলেটি তোমার দুলাভাই এরকম মিথ্যা করে কিছু বলেছে, এমনও হতে পারে ছেলেটি মিথ্যার কথা তোমার দুলাভাইয়ের নাম মেনশন করে মিথ্যা কোনো কথা বলছে, এমনও হতে পারে, তাই তো? হয়তো বাবা আমি তো যদি জানি না জানি না। কে সত্য কি মিথ্যা, জানি আমি না। এখনো কমেন্ট করতে পারতেছি ওকে, না। সেটাই যে ছেলেটির কোনো সাথে তো তোমার দেখা হয়েছে, ছেলেটির সাথে আজ পর্যন্ত না, কখনো? আমার কখনো দেখা হয়নি। তো এটাই হচ্ছে ঘটনা। কতদিন ধরে সম্পর্ক চলতেছে? এখন আর গল্প না, আমি যেহেতু গল্পটা আমাদের তোমার সম্পর্কটা হয়ে গেছে 1 যেভাবে বছর তুমি 9 গল্প মাস। বলছিলে, আমার ভিউয়ার্সরা অনেকে কানেক্ট করতে সমস্যা হচ্ছে। এবার আমি প্রশ্ন উত্তরের পর্ব দিয়ে গল্পটাকে শেষ করবো। 1 বছর 9 মাস, আজ 8 কতদিন? মাস শেষ, 9 মাস রান 9 মাস পড়লো, প্রায় 2 বছর সম্পর্ক তার সাথে। সম্পর্কটা। ও তোমাকে সব আমাদের- জায়গা থেকে বিচ্ছিন্ন রাখতো যাতে তুমি শুধু তার হয়ে থাকো, তাই তো? না, আমাদের সম্পর্কটা বেশি মানে এমনি তো এটা সেটা বলতো, অনেক রুল ছিল যে এটা করবো না ওটা করবো না, সবকিছু মেনটেন করতাম। আর আসলে আমি তো ফার্স্ট রিলেশন করেছি, বাট এত কিছু কনফিডেন্ট জানি না যে একটা কল আসছে সিমে ওকে বলতে হবে, বা কেউ আমাকে একটা এসএমএস দিলে সেটা ওকে বলতে হবে। তোমাকে এটা কে বলেছে যে তোমার মোবাইলে একটা কল আসলে বলতে হবে, তুমি কারোর সাথে কথা বললে বলতে হবে? হ্যাঁ, এটা আমাকে ওই বলেছে। যে রিলেশনশিপে থাকা মানে কি জেলে থাকা, এরকম একটা কিছু বলেছে? যাই হোক, না, তা বলেনি, বলতেছে এগুলো জানতে এগুলো হবে। খুবই মেনটেইনড হতো তোমার সাথে, তাই তো? হ্যাঁ, সবকিছু পান থেকে চুন কষলে জানাতে হবে তাকে। এখন বর্তমান অবস্থা কি তার সাথে সম্পর্ক? আমাদের সম্পর্কটা ফাটল ধরে, মানে সন্দেহটা বেশি বেড়ে যায়। আমি অনলাইনে 16 কোটি খেলেছিলাম। 16 ঘুটি? 16 কোটি। 16 ঘুটি মানে ছোটবেলায় আমরা যেটা খেলতাম 16 ঘুটি, ওই টাইপের অনলাইনেও খেলতেছিলাম। জি জি। লুডো 16 ঘুটি। আচ্ছা, হ্যাঁ ওটাও তো পার্টনার লাগে কাউকে না কাউকে। হ্যাঁ, তখন একটা ইন্ডিয়ার একটা ছেলে ছিল পার্টনারশিপটা, আমি জানতাম না, এমনিতে তো খেলা হতো। এমনি ছেলে তো দেখতে সুন্দর ছিল, ইন্ডিয়ান, সুন্দর অসুন্দর মানে চেহারা দেখা যায় না? ফেক হয়, ফেক না, হয় না, না। ফেক কোনো- ফেক ফেক কোনো ছবি। চেহারা দেখা যায় না, আপনি ফেস আমি দেখতে পারবেন না, বা আপনারা দেখতে পারবেন না। আচ্ছা, যাই হোক, ইন্ডিয়ানের একটা ছেলে ছিল। হ্যাঁ, তো ও আমাকে এক পর্যায়ে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি এর মাধ্যমে কারোর সাথে কোনো কথা বলছো কিনা বা কিছু করছো কিনা? আমি না তেমন কারোর সাথে আমি রিলেশন করিনি, বা কখনো আমি টাইম পাস হিসেবে কারোর সাথে কথা বলিনি। শুধু একটু 16 ঘুটি খেলেছি। তবে আমি একজনের সাথে 16 কোটি খেলেছিলাম। আমার মনে হয়েছিল যে আমি খেলে, মানে ও তোমাকে নিষেধ করেছিল। দেখ, আবেগের বয়স হোক বিবেকের বয়স আচ্ছা, হোক, বা ওর কথাটা শুনে আমার মনে হচ্ছে এটা ওই ছেলেটাই ছিল যার সাথে রিলেশনে আছে। এরকম ফেক আইডি দিয়ে ইয়ে করে খেলা যায়, গেম খেলা না, যায়। আপু ও ছিল না। যাই হোক, অন্য কারোর সাথে খেলছিল, যে তুমি স্বীকার করোনি। না, মনে হয়েছিল যে ও তো নিষেধ করেছিল, আমি খেলে ফেলছি, এটা আমার ভুল হয়ে গেছে। আমি যদি এটা শেয়ার না করতে হলে আমি এটা অন্যায় করবো ওর সাথে। আমার এই মূল্যবোধটুকু কাজ করেছিল মাথায়। দিয়ে ওটা বলেছিলে তাকে? হ্যাঁ, যে ও তো নিষেধ করেছিল যে আমি কোনো ছেলের সাথে কথা না বলি। আমি তো ওর সাথে গেম তো বললে যে খেলেছি। আমি একটা ভুলই করেছি, 16 ঘুটি খেলে ফেলেছি। হ্যাঁ, আমি কথা মানে আমার তখন ও যখন জিজ্ঞেস করলো তখন আমি এটা মনে হলো যে আমি এটা ভুল করে ফেলছি, ওর সাথে খেলছি। পরে আমি এটা স্বীকার না করি তাহলে তো আমার এটা অন্যায় করা হবে, আমি তখন আবার অন্যায় করে ফেলবো। আমি এটা স্বীকার করি। পরে বলছি যে হ্যাঁ, শুধু আমি একজনের সাথে 16 কোটি খেলেছি এবং কথাও বলেছি। আর কিছু করিনি, মানে একজনের সাথে শুধু 16 ঘুটি খেলেছি আর কথা খেলেছি, বলিনি। কথা বলেছি। তখন ও বলতেছে যে ওর কয়েকটা কমেন্টস নাম্বারটা একটু নাম একটু নিয়ে নিই, শুধু নাম অ্যাকনলেজ করলেও হবে। আমরা এই ফাঁকে দু একটা নাম অ্যাকনলেজ করবো। আর আমরা কি নাম পাচ্ছি? হ্যাঁ, অনেক নাম পেয়েছি যেগুলো আমি সিলেক্ট করে রেখেছি আগে থেকে। এমডি মুস্তফা, মুস্তফা, থ্যাংক ইউ। এমডি বাবলু খান, থ্যাংকস বাবলু। তারপরে সাইফ মাসুম, থ্যাংক ইউ স্যার। তারপর আহমেদ ইমতিয়াজ, আমি ফয়সাল আহমেদ। আসসালামে থ্যাংক ইউ। যে নামগুলো বলা হচ্ছে, যে নামগুলো প্রায়শই আমাদের সাথে কানেক্টেড থাকে, এরা আমাদের লয়াল ভিউয়ার্স, এরা আমাদের লয়াল লিসেনার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা যাচ্ছি তারপরে।
তারপরে বলছে সেটা যে- স্বীকার করলে তার কাছে। স্বীকার করলাম। তখন পরে সে কি বলেছে যে বললো? ওর ফোন নাম্বারটা তুমি আমাকে দিবা। হুম। পরে আমি বলছি ওর ফোন নাম্বার তো আমার ফোনে সেভ নেই, তবে আচ্ছা ঠিক আছে আমি দিবা না জোগাড় করে। পরে আমার ইয়ার লেখা ছিল বাসায়, পরে আসার পর ওর ফোন নাম্বার দিয়ে ও আমার হোয়াটসঅ্যাপ অন করে ওই ছেলের সাথে যোগাযোগ বলেছে তুমি ওকে ছবি দিচ্ছ, মানে ওকে আমি মানে সোজা যতটা সোজা ভাবে বলেছি ও ততটাই নেগেটিভ মাইন্ডে নিয়ে গেছিল বিষয়টা। তারপর যখন আমি বলছি যে আমি ওকে কিছুই বলবো না, ও এবার যতটুকু জেনে নিজের মানে খুঁজে বের করে নিতে পারে, ও যা জিজ্ঞেস করতে বলতাম না করিনি এটুকুই বলছিলাম। পরে ও বলতেছে না তোমার ওর সাথে সম্পর্ক হয়েছে, কিন্তু ছেলেটা হিন্দু ছিল। হুম। পরে ওর সাথে কথা বলে আমি বলতেছে তাহলে তুমি ওই ছেলেটাকে বকা দাও। হুম। আমি তো কখনো কাউকে বকা সকা করি নাই, কার সাথে ঝগড়াও করি নাই, তো বকা দিলে কি দিয়ে গালি দিয়ে বকা দিলে সেটাও আমি শিখে দেয় না? বকা দিতে পারি নাই, আমার তো স্বভাব নেই, আমি অভ্যস্ত না বকা দিয়ে। তো বলতেছে যে তুমি বকা দিলে না কেন, তার মানে তোমার সাথে সম্পর্ক আছে। মানে কি বকা দিবে সেটা কি শিখিয়ে দিয়েছিল? বলতে পারে সে। হ্যাঁ বলেছিল যে- মানে বলেছিল বকা দেওয়ার জন্য, তুমি পারোনি, আমি কারণ পারিনি। শেখা হয়নি এটা। আসলে আমি কাউকে বকা দেওয়া আমি নিজে কষ্ট পেতে শিখেছি বা নিজের চেষ্টা শিখিনি, আর কাউকে বকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। এখন সম্পর্কটা কোন অবস্থাতে আছে এই ছেলের সাথে? তারপরে বলতেছে তার ওর সাথে কোনো সম্পর্ক আছে, আমি বললাম, আমার সাথে কোনো তো সম্পর্ক বুঝলাম নেই। তোমাকে সন্দেহ করলো ফাইনালি। তারপরে ও বলতেছে ঠিক আছে দাম, যদি তুমি আমাকে বিয়ে করতে হয় আমি তোমাকে 1 টাকা ভরা বসন্তে বিয়ে করবো না। মানে কি দেনমোহর দিবে না? উম, উম, না ও আমার আপুকে বলেছে যে আপনাকে বোনকে আমি 1 টাকা মানে দেড়মোহর দিয়েও বিয়ে করবো না। মানে ও বলতেছে যে তুমি আমাকে রাখা তুমি যদি ও দেনমোহর দিবে না, বাট বিয়ে করবে। দেলমোহর টেলমোহর বা ভরণ পোষণ দিবে না কেন? যেহেতু 16 কোটি খেলছিল তুমি। মানে ও বলতেছে যে মানে ওর ধারণা এটাই যে আমি ওর সাথে রিলেশন করেছি। আরে সরা তো। সরাই। সরাই কে? সরি, আমি অনেক জোরে হাসছি, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো যেভাবে বলি কষ্টটা তো ওইটাই, ছেলের তোদের জন্য ওর পিছনে লেগে আছে যে 16 কোটি কেন খেলছিল, এটাই তো কারণ, তো এটাই। আর ওরই রিজন হিসেবে বলতেছে যে ওকে বিয়ে করতে পারি, ভরণ পোষণ বা কাবিন বা এইসব করবো না, তাহলে তো ঘুরে ফিরে যত বর্ণনায় দিই গল্প তো একটা যে 16 কোটি খেলছিল বেচারা। Exactly. তারপর হ্যাঁ ও আমাকে রেখে আরেকজনের সাথে রিলেশন করেছে বা ও নেগেটিভ মানে এসেছে হয়তো বা ওর সাথে আমি রিলেশন করেছি, আমাদের অন্য কিছু পুরো হয়েছে। যতটুকু গল্প তোমার শুনলাম ততটুকুর মধ্যে তোমার যে দোষগুলোকে বলা হচ্ছে আর তুমি যে ভয়েসে বলছো বা যেভাবে বলছো, মনে হচ্ছে যে সে তোমাকে যে দোষগুলো দেখিয়েছে তুমি এগুলো আসলে মানো, যেগুলো তোমার দোষ আসলে তাই কি? কি মানো? এগুলো কি দোষের মধ্যে পড়ে বলে তোমার মনে হয় যেগুলো বলছে? তোমার নিজের কাছেই তোমার তোমার নিজের কাছে এটাকে কি মনে হয়? ও তো কি বলছে মনে এগুলো হয়? মনে দোষ। করি হ্যাঁ ঠিক আছে ভালোবাসা ঠিক আছে, but কিন্তু আসলে এই এতটা- 16 কোটি খেলা ঠিক হয়নি। ওর সাথে আমার খেলাটা ঠিক হয়নি, কিন্তু ও তো আমাকে নিষেধ করেছিল, এটা আমার অন্যায়, আমি স্বীকার করি। তো আজকের স্টোরিটা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে ও আর 16 কোটির উপরে। এই ওটা তোমার কাছে আসেনি 16 কোটির জন্য। তারপর ছেলেটা কি সম্পর্ক রাখতেছে নাকি রাখতেছে না? এখনকার প্রেজেন্ট স্ট্যাটাস কি? এখনো পর্যন্ত আমার ওর সাথে কথা হয়েছে গতকাল। কি বলছে, কি কথা হয়েছে বলো তো, কনভারসেশনটা? তারপরে আচ্ছা ঠিক আছে শেষ করে ফেলি। না এটা আমরা বুঝে গেছি, তুমি কনভারসেশনটা বলো, কালকে কি আলাপ হয়েছে? একদম হ্যালো থেকে শুরু করো। না কাটা বস্তু কিন্তু আমি একটা জিনিস জানার জন্য বলেছিলাম, ওরা আমাকে ব্লক করে দিয়েছিল। ও যতবার আমাদের মধ্যে রাখো তো ও তোমাকে ততবারই ব্লক করে দিত। আন্ডারস্ট্যান্ড। কালকে কি কনভারসেশন হয়েছে, কি আলোচনাটা হয়েছে একটু বলো। হ্যাঁ কালকে মানে একটা নাম আমি যে নামটা জিজ্ঞেস করছি, এখানে কি এমডি থাকলে কিছু হবে না, এমডি না থাকলে কিছু হবে না, আচ্ছা তুমি অন্য কোথাও জিজ্ঞেস করো, সেই জানি না। এখন কি কথাবার্তা হয় না? ওর এখন একটা ডিমান্ড যে তুমি দেখা গেছে আমি তোমাকে বিয়ে করে আনবো, দেখা গেছে তুমি অন্য কারোর সাথে সম্পর্ক রাখবা, আমি তোমাকে 1 টাকা ভরণ পোষণ দিয়ে বিয়ে করবো না। ইভেন তোমাকে সাজানো গোছানো যা দেওয়ার, তোমার বাবা যদি 5 ভরি স্বর্ণ দিতে পারে, মানে কিচ্ছু দিবে না, ভরণ ও পোষণের দায়িত্ব দিবে নেবে না। না, ইভেন ওর বাবা যৌতুক দিবে, 5 ভরি স্বর্ণ আর কি কি দিবে, যে ঘরবর্তী ফার্নিচার দিয়ে দিতে হবে, ঢাকা কমিউনিটি সেন্টার থেকে খাওয়াতে হবে, বইরাতি দেন মানে তুমি এগুলো তোমার বাসায় বলেছো? নাকি ডিমান্ড গুলো আমি বলি ডিটেইলিং করো? যখন আমি ইন্ডিয়া ছেলের সাথে ওই বিষয়টা নিয়ে ওর সাথে আমার তর্ক করা হয়, তো বলতেছে ঠিক আছে আমি যে তুমি আমাকে ভালোবাসো আমি বিশ্বাস করবো যদি তুমি বিষ খেতে পারো। কে বলছে? ও বলছে ও মানে ওই যে বিদেশি যে ছেলের সাথে তোমার যাকে আমি সম্পর্ক, পছন্দ করি ও বলছে যদি তুমি বিষ খেতে পারো তাহলে আমি বিশ্বাস করি যে হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো। তারপর বিষকে মরে যাবে তখন কার সাথে থাকবে? আমি বলছি ঠিক আছে আমি রাজি আছি, প্রস্তুত, আমি প্রমাণ দিতে প্রস্তুত। দেখাইছিল? হ্যাঁ হ্যাঁ, জি কারে নিয়ে আসছিস রে কাকা?
বিষ খাইছিলা? বিষ কোথায় কি বাজারে বিষ কিছু খেলা পাওয়া যায় তুমি? দোকানে? বাজারে মানে যে ইঁদুর মারা বৃষ্টি শেষ সব এটা এটলিস্ট না জমিতে যেগুলো দেয় গাছে দেওয়া বিষ ছিল না, জমিতে যেগুলো দেয় পোকামাকড় ফল গাছে, ফল ওগুলো গাছে। ফল, এক ধরনের ফল যেটা ফল বিষ। গাছে দেওয়ার বীজগুলো ছিল। ফল গাছে আচ্ছা যে দাও, আমি তো পোকামাকড়- বললাম যে গাছে পোকামাকড় কীটনাশক হ্যাঁ, কীটনাশক। কীটনাশক খেয়ে ফেলছো। কেন খাইছো? যে ওই ছেলেটাকে ও আরেকটা প্রমাণ কথা দিতে। ছিল যে তুমি তোমার মার সামনে খাবা। মার সামনে খাইছো? আমি বলছি, মার সামনে খেলে তুমি মরতে পারবো না। হ্যাঁ। বলছো না তোমার মার সামনে খেতে হবে। দেখাইছিলাম মায়ের সামনে। আমি আমি না বুঝতে কি পারছি রে, না কই ও আসলো সাইকো আমি? না ওই ছেলেটা এই মার psycho? সামনে খাইছিলা বিষ? জি মানে যখন বোতলটা খুঁজেছিলাম মা তো দিছে দৌড়ানি, আমি দিছি দূর, মাও দিছে দূর সাথে। মানে বোতল খাওয়ার বিষ খাওয়ার জন্য দৌড়াচ্ছ তুমি, মা যেন তোমাকে আটকাইতে না পারে। আবার মাকে রাখছে, মাকেও সামনে রাখতে হবে যেহেতু ও বলেছে। হ্যাঁ আমি বলছি, মাকে খেলে তো আমি মরতে পারবো না। তখন তো মানে বলছে না মার সামনে খেতে হবে। পরে মার সামনে তো মুখে যখন বোতল ট্যাপ দিছি আমি কি আছি ফ্রেমে? তখন তো মায়া তোমাকে ওই ছেলেটি, বিদেশ থাকে যে ছেলেটি, যার সাথে কোনো কালেই তোমার দেখা হয়নি, অনলাইনে পরিচয়, গত 2 বছর প্রেম করতেছো, সেই ছেলেটি একটা অজুহাত দিয়ে তোমার সাথে সম্পর্ক থেকে সরিয়ে নিয়েছে, বিনিময়ে চেয়েছে তোমার কাছে 5 ভরি স্বর্ণ, তোমার বাবাকে না, না, ও ঢাকার, চাইনি বলতে না। মানে এরকম করতে হবে আর কি, প্রি কন্ডিশন বিয়ের। ঢাকাতে একটা জায়গাতে খাই দায়ের ব্যবস্থা, বিয়ের বাড়ি, বিয়ে যে খাই দেয়, ঘর ভর্তি ফার্নিচার, এবং তোমার ভরণ পোষণের দায় দায়িত্ব নিতে পারবে না, কাবিন 1 পয়সা হবে না, কারণ তুমি কোনো এক কালে কোনো একজনের সাথে 16 গুটি খেলছিলা। এইটাই কারণ গেল। এইবার এই রে আল্লাহ, কই আছে? পরে পরে থামো। এইবার আমি হজম করে নি, তারপর তো আবার পরে যাও। তুমি তো ডিনামাইট মারছো রে ভাই, দেখো না দাঁড়ায় গেছি। লোকে তো ভাববে যে বিস্ফোরা হয়েছে পেছনে, বুঝতে পারতেছে না আসলে তো ডিনামাইট পড়ছে, আমার আর বসার কোনো ক্ষমতাই নাই। তারপরে এই রে আল্লাহ, হাসবো না কানবো। তারপরে ওই ছেলে বলতেছে যে এগুলো তো করতে হবে, পাশাপাশি একটা তোমাকে তুমি যে সতী সেটা প্রমাণ করতে হবে। প্রমাণের মাধ্যম কি? তোমাকে বিষ খাইতে হবে। বিষ আবার জেন খাইলে হবে না, মায়ের সামনেই বিষটা খাওয়া লাগবে। এইবার গাছে বিষ দেওয়া বিষ, পোকামাকড় মারা বিষ, এই বিষ তুমি হাতে তুলে নিলা। আমি এটা ভিজুয়ালাইজই করতে পারছি না, রীতিমতো সামনে ভিজুয়ালাইজ আনতে পারছি না। বিষ হাতে তুমি তুলে নিলা, আবার মাকে টার্গেট করেছো, মা যেন দেখে, যেহেতু ও বলে দিয়েছে। আর ওই ব্যাটার আছে স্যাটেলাইট ক্যামেরা, সেটা দিয়েও দেখতেছে যে আদৌ বিষ খাচ্ছে কিনা, আর বিষটা মায়ের সামনে খাচ্ছে কিনা। এবার মায়ের সামনে তুমি বোতল খুলতেছো বিষের, বিষ খাইতে যাবা। মা তো মা, কলিজা ছেড়া ধন, কত কষ্টে লালন পালন করে। তোমার ফ্যামিলি তো বললে খুব সাধারণ ফ্যামিলি, কখনো ডাল খেয়ে কখনো পান খেয়ে কত কষ্টে মানুষ করেছে। আহারে আহারে, সেই মা চোখের সামনে দেখতেছে তার কলিজার ছেঁড়া ধন, এইরকম একটা আন্ডা বাচ্চা ও বিষ খাইতে যাচ্ছে। মা তখন হচ্ছে এ কি করতেছিস বলে, মা তখন থাবা দিয়ে ধরতে যাচ্ছে যে মারে তুই বিষ খাস না, তুই আমার কত জনমের শত জনমের সাধনার ফসল। আর তুমি দৌড়াচ্ছ, কারণ ওই যে ও নাগর বিদেশ থাকে, ওরে যেহেতু কথা দিয়েছে তো বিষটা খাওয়াই লাগবে, তাই বিষ নিয়ে দৌড়াচ্ছে এবং বিষটা খেয়ে ফেলছে। আমি অবাক হওয়া বন্ধ করে দেব কবে? এই প্রোগ্রামে আমি অবাক হওয়া বন্ধ করে দেব। মানুষের কত রকমের রূপ আর কত রকমের রং যে দেখতে হবে। আচ্ছা, তুমি এইদিকে তাকাও, তুমি এখন কাঁদছো কেন? তুমি কি জানো তুমি কেন কাঁদছো? হাসিরও নাকি- একটা কারণ থাকে, কান্নারও একটা কারণ থাকে। তুমি কেন কাঁদছো? দিয়ে বিষ খেয়ে ফেলছিল, খাওয়ার পর ঘটনাটা বলা হয়। বিষ খেয়ে ফেললে মায়ে দেখতেছে বিষ খেয়ে ফেলছে, তারপরে মা দেখলো চোখের সামনে ছেলেকে, বাচ্চাকে বিষ খাইতে, তাই তো দেখলো তো মা তো ওখানে। আর ওই ও বলেছে, ও বলেছে সো বিষ তো খাইতেই হবে, মায়ের সামনে আবার খাইতে হবে। কি পরিমাণ পেন দিচ্ছে একটা বাচ্চা মেয়ে, এবং তার মারে এটাই তো বুঝি না, মায়ের কোনটা কলিজাটা ছিঁড়ে যাওয়ার কথা যখন চোখের সামনে তার সন্তানকে বিষ খাইতে দিচ্ছে। কোন জন্মের তুমি শাস্তি দিচ্ছ তোমার মাকে, যে মা তোমার গর্ভে ধারণ করছে। আহা, তারপরে তুমি বিষ খেয়ে ফেললা, মা এবার তোমার এনে দৌড়াচ্ছে হসপিটালে। ওকে, হসপিটালে গিয়ে ওয়াশ করলো তোমারে। বুঝো তো এটার কষ্ট কি, কোন লেভেলের কষ্ট। ওয়াশ করছে না করেনি? ভাগ্যিস করেছে। আমি তো 3 বার করতে বলতাম যে না ভাই একটু থেকে গেছে, আরেক দফায় করো। কষ্টটা কেমন, ওই পেনটা? জ্ঞান ছিল তো? না জ্ঞান করে করছে? জ্ঞান করে থাকলে ভালো, জ্ঞান ছিল।
পেনটা কেমন যখন ওয়াশ করে? মনে হয় যে ভিতরে কিছু থাকে না, সেটা যেন বের হয়ে সেটা যায়। আমি চাচ্ছি যে এটা হবে, যে একবার পুরো ওয়াশ করে দিল, তারপরে বেঁচে গেলে না? তখন মনে হচ্ছিল তুমি মারা যাচ্ছ, কি ফিল ছিল তখন? মনে হচ্ছে যে মারা গেলে সব থেকে বেটার ছিল। আমি না ওর কথাগুলো রিপ্লাই গুলো নিতে পারছি না। মানে এমন একটা দিন গেছে যে ওর সাথে আমাদের কলে কথা হতো না 2 মিনিট কল, কিন্তু কলের লাইনটা ছিল 11 ঘন্টা ছিল, 8 ঘন্টা ছিল। এমনও মানে দিন গেছে যে ওকে আমি একটানা 6 ঘন্টা 7 ঘন্টাও বলছি। কেন? এসকে কেন আবার? আসলে পিরিতি কেন সব কেন কি আর অ্যান্সার হয়, বা সব কেন খুঁজতে গেলে কি আর উত্তর পাওয়া যায়? পিরিতিতে এসকে। তুমি যে কথাগুলো বলছো এগুলা খুবই মানে তোমার তো এমনি বয়সটা আসলে কম, খুব আবেগ থেকে, আর এই বয়স যে কম, খুব মানে নেশা বুঝো এরকম না আর কি কি কিছুই। করেছো? ওরা বলছে আমার নামটা তোমার লিখতে হবে, আমি সেটাও লিখেছি। হ্যাঁ, মানে কাইটা কুইটা? এগুলো দিয়ে কি প্রমাণ করা যে তুমি তাকে ভালোবাসো, ডেডিকেটেড তার ব্যাপারে, তাই নাকি 16 গুটি খেলার প্রায়শ্চিত্ত করতেছো? হয়তো বা ওইটাই ছিল। 16 গুটি খেলার প্রায়শ্চিত্ত, এর জন্য তোমার হ্যাঁ, ভরণ পোষণ দিতে দিবে হবে না, যে। 5 ভরি স্বর্ণ দিতে হবে, ফার্নিচারদের সাজিয়ে দিতে হবে, কাবিন দিবে না, এই দেনমোহর দিবে না, বিষ খাওয়াইতে হবে মায়ের সামনে, নাম লেখাতে হবে। এটা হচ্ছে 16 গুটির প্রায়শ্চিত্ত। 16 গুটি খেলছিল কারোর সাথে, অনলাইনে 16 গুটি খেলছিল কারোর সাথে কোনো একদিন, তাই? আচ্ছা, দিয়ে নাম লিখছো? আমার কেন জানি মনে হচ্ছে এই ছেলের ভাবধারা দেখে এমন কোন জায়গাতে নামটা লেখাইছে যে কারণে তুমি সারা জীবন কোন পরপুরুষের সামনে বৈবাহিক সম্পর্কে জড়াতে না পারো। ব্যাপারটা কি এমন? আমি তো কোনো পরপুরুষের বৈবাহিক সম্পর্কে জড়াবো সেই ইচ্ছা তোর নামটা লিখিনি। আমি লিখে তো আমি ওকে ভালোবেসেছি, ওই ফার্স্ট ওই লাস্ট, অন্য কারোর সাথে যাওয়ার আমার নিঃসন্দেহ ইচ্ছে নেই। ও বিশেষ একটা মানে ওইভাবে উল্লেখ করে দিয়েছে যে নামটা এভাবেই লিখতে হবে, এটাও তো ডিরেকশন তারই দেওয়া। হ্যাঁ, নিঃসন্দেহে নামটা নাম, ওর নামটা আচ্ছা, কি দিয়ে লিখতে হবে নামটা? আমি কেটে? ডিটেল জানতে চাই। নাম লিখতে হবে শরীরে, কি নাম দিয়ে, লিখতে হলে ট্যাটু তো- করে বা কোনো কিছু দিয়ে, ব্লেড দিয়ে, কোনো কিছু দিয়ে, আঁচড় ওইটা দিয়ে? বলে না যে নাম তুমি লিখতে কিভাবে হবে। লিখছো? কিভাবে লিখছো তুমি? ফার্স্টে তো সুই দিয়ে, তারপরে ব্লেড দিয়ে, কোনো নাম একটা কোথায় blade দিয়ে। লিখছো? না, আমি শুনতে ভয় পাচ্ছি, কারণ কেন জানি ওকে যে ধরনের মনে হচ্ছে। কোথায়? শরীরে আছে। শরীরে কোথায়? না, বুঝতেছি, আমি শরীরে, শরীরে কোনো সেনসিটিভ অংশ? সেন্সিটিভ অংশে বলবে, কারণ অন্য কোনো পুরুষের হাত ধরতে যেন কখনোই না পারে, এরকম কিছু। না গো, মানে আগে বিষয়টা তা কি না। করেছে? সুই দিয়ে ফুটিয়ে তারপরে ফুটিয়ে, ব্লেড না, সুই দিয়ে পরে আঁকা হয়েছিল, পরে ব্লেড দিয়ে, মানে ফ্রেমিং করছে সুই দিয়ে আগে, তারপর কেটে তারপরে ব্লেড দিয়ে কাটা। ব্লেড দিয়ে কেটে দাগ বসে। আচ্ছা, আর কি একটু আগে করছো? তোমাকে একটা কোশ্চেন করছিলাম যে তুমি কাঁদছিলে, কেন কাঁদছিলে? আচ্ছা, পরের দিকে হয়তো এসব আলোচনা করতে পারিস। আর কি করছো তুমি? তোমাকে রীতিমতো ভয় লাগতেছে আমার, বিলিভ মি, ভয় পাচ্ছি রীতিমতো তোমাকে। আর কি করছো তার জন্য? সব- ও যাই বলতো সেটাই করার চেষ্টা আর করেছি। কি সে চেষ্টার মধ্যে ছিল? আর পরে কিছু ও ছিল? বলছিল যে তুমি তোমার তোলা বাবাকে যদি এসব দেয় তাহলে আমি তোমাকে বিয়ে করবো। ওই যে স্বর্ণ দিতে হবে 5 ভরি, বাড়ির ফার্নিচার দিয়ে সাজাতে হবে, ঢাকায় বিয়ে বাড়িতে খাওয়াতে হবে, এরকম অনেক কিছু। তেলমোহর দেওয়া যাবে না, কাবিনে কোনো তেলমোহরের টেম করা যাবে না। এতে কি করলা তুমি? পরে বাবা মার প্রেশারাইজ করা শুরু করলে, যেটা ব্যবস্থা করো। পরে তো বাবা তো মানে তখন আমি বিষ খেয়ে ফেলি, তখন তো একটা গ্রামে আলোড়ন হয়ে গেছে হুম। বাবার। পরে বাবার পরে আমি বলছি যে বাবা তোমার সাথে আমার কথা আছে। হুম। পরে বলতে চাচ্ছে কি বলো, পরে বাবা পায়ে তোর ক্ষমা চেয়েছে, বাবা আমি ভুল করে ফেলছি। হুম। পরে বলেছে যাও ঠিক আছে, তুমি তো আমার মায়া। আমার বাবা মানে আমার দাদি মারা যাওয়ার পর আমি জানি আমার বাবা দাদিকে খুব ভালোবাসতো, সেই সুবাদে আমাকে অনেক মানে মা বাবা তো কখনো কথাই বলতো না। পরে বলেছে ঠিক আছে। পরে বলছে বাবা আরেকটা কথা বলতো, পরে বলছে বলছে এই যদি দিতে পারো তাহলে ওরা দিয়েছে। পরে বাবা বলতেছে যে আচ্ছা যাও, আমি তো আমার সব ছোট মেয়ে, আমার করে আমার আমি দেবো, সব দিয়ে দেবো। তোমার বাবার অবস্থা তো অত ভালো না। বলছে যে যতটুকু জায়গা আছে
ওইগুলো বিক্রি করে সব বেঁচে দেবে তোমার জন্য? হ্যাঁ, বাকি ওইগুলো ভাই বোন? বিক্রি করে হলেও দিয়ে 5 দেবে। বোন 2 ভাই না বললে তোমরা? হ্যাঁ, ওদের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বাট আরো তো ওয়ারিশ আছে না? হ্যাঁ, আমার ওদেরও তো বড় একটা তোমার বাবার তো ভাই। খুব অভাবের সংসার, আমি যতদূর আমার চফিয়ারে বড় জেনেছি। একটা ভাই, আমার ছোট একটা ভাই। বলতেছে ঠিক আছে, আমার জমি বিক্রি করে হলেও আমি তোমাকে দেব। পরে তোমার ভিতরে অপরাধ বোধ কাজ করতো না যে আমার জন্য সব শেষ হয়ে না না, ও যাচ্ছে? তো 16 কোটির অপরাধ বোধ নিয়েই আছে। ও আচ্ছা, ওইটা থেকে বাবা মুক্তি মা যে পাওয়া। পৃথিবীতে নিয়ে আসছে ওই অপরাধ বোধ তো কারণ মধ্যে নাই। তাদের কিন্তু ওই সক্ষমতা নাই না, তুমি তো বলেছো যে সক্ষমতার কথা আসতেছে। হ্যাঁ, আমার ফ্যামিলি তত একটা হ্যাঁ, সক্ষম না, সেটা তো বারবারই বলেছো। সেই জায়গা থেকে ওর যা শেষ পুঁজি বেচারা সব দিয়ে দিবে, তাও তাই তো? হ্যাঁ দিয়ে দেবে। তাও আচ্ছা, আমার তারপর? বাবা রাজি হয়েছিল। পরে ও বলতেছে যে তোমার যে তুমি বাবার সাথে কথা বলবো এটা আমাকে বয়স করে দিবা। যে আসলে কি আমি সত্য বলছি কিনা বা আমার বাবা দিবে কিনা। পরে আমি ওটারও voice- প্রমাণ রাখতে হবে। হ্যাঁ, পরে আমি ওকে রেকর্ডিং করে দিই হুম। যে আমার বাবা দিবে। পরে এটা গেল, তারপরে ওই যে দুলাভাই পরে আবার আসলো, দুলাভাই চক্করটা চলে আসলো যে দুলাভাই নাকি বলছে যে আমি ভাইয়ের সাথে ওর সাথে তোমার শারীরিক সম্পর্ক আছে, এটা কে বলছে? ওই ছেলেটাই বলছে। ভাই আমাকে মানে ও তুমি তোমার বলছে, দুলাভাইকে জিজ্ঞেস করনি তোমার পরিবার লোকজন যে এরকম কথা বলেছে কিনা? ও আমাকে বলছে তুমি তোমার দুলাভাইয়ের সাথে কথা বলো না। বলছে ঠিক আছে, বলবো না। পরে দুলাভাইয়ের সাথে কথা বলিনি। পরে একটা কারণে, যে কোনো একটা কারণে মানে ভাইয়ের কাছে আমার কিছু টাকা ছিল, একটা বেশি দেওয়া হয়েছিল। পরে বলতেছে তো দুলাভাই তো আমাকে দেওয়া করছে যে আমি নাকি তোকে নিষেধ করছি কথা বলার জন্য। বলছে ঠিক আছে, আমি ভাইকে ফোন দিয়ে কথা বলবো। পরে ওর সাথে একটা বেশি না রাগারাগি হয়ে গেলে পরে ভাইয়ের সাথে আমার কথা হয়। হওয়ার পরে ও বলতেছে যে তুই তো ভাইয়ের সাথে কেন কথা বললি? পরে আমি বলতেছি তুমি তো বলেছিলে কথা বলার জন্য। মানে ও বলতেছে তো আমি বলছি যেটা দেখি তুই বলবি। আমি তো মানে মানে ওর কাছে এসে বলছে, মানে ওর মন্তব্য এটা। আমি তো জানি না যে ভাইয়া ওর কাছে এসে বলছে, কারণ আমি তো আমার জায়গায় সত্য। আমার তো ওরকম কোনো মাইন্ডেড নেই যে ভাইয়ের সাথে খারাপ কোনো কিছু বা ওরকম কিছু। আমি মনে করি আপুর বড় তো বড়, মানে বড় বোন জামাই মানে তো বড় ভাই, ওরকম সম্মানের জায়গায় পড়ে। ওরা একটা মিথ্যা এলিগেশন দিয়েছে তোমার ওই ছেলেটি যে তুমি তার আসলে সাথে। গুরু আমি না জেনে কারোর সময় মন্তব্য করতে চাই না। এতে যদি ও মিথ্যা বলে ওর পাবে ফল, ও পাবে। আর আমি যদি এখানে মানে কোনো কিছু মনে করি, তোমরা আমার তোমাদের পাবে পারিবারিক ফল ভাবে না। জিজ্ঞেস করনি বড় বোনের স্বামীকে যে তুমি কি ওই ছেলেটাকে এই কথা বলেছো কিনা যে তোমার সাথে আমার সম্পর্ক আছে? কি বলেছে তোমার দুলাভাই? পরে ভাইয়া বলছে আমি একটু ওর কাছে বলিনি। মায়েও বলেনি? হ্যাঁ, ভাইয়া বলছে। তুমি এই ছেলেটির যে ঘটনার ধরন, তাতে তো আন্দাজ করাই যাচ্ছে যে ছেলেটি একটার পর একটা ঘটনা দিয়ে তোমাকে আটকাচ্ছে। এটা কি, এটা যদি তুমি বুঝতে পারোনি, ভবিষ্যতেও বুঝবে বলে আমার বিশ্বাস হয় না। এই জন্য হ্যাঁ, তোমাকে আমি জানি বুঝাতেও, ও আমার কাছ থেকে একটা সরে যেতে চাচ্ছে। হ্যাঁ তোমাকে বুঝাতেও চায় না। এই জন্য একটার পর একটা এলিগেশন দিচ্ছে, কখনো বিষ খাওয়াচ্ছে, কখনো নাম লেখাচ্ছে, না, কখনো আমার সিস্টার একটা যে মিথ্যা হ্যাঁ, ও করে। এটা বিশ্বাস করে, ওটা বিশ্বাস করে, বাট তাহলে এটা কোনো বিশ্বাস করে না যে হ্যাঁ আসলে আমি ওকে ভালোবাসি বা আমি অন্য কাউকে ভালোবাসি নাই। মিথ্যা করে কখনো দুলাভাইয়ের নামে তথ্য দিচ্ছে। এটা মিথ্যা করে এই কারণে বলছি যে আগের ঘটনাগুলো বুঝায় দিচ্ছে যে এই ছেলেটা মিথ্যার আশ্রয় না আরেকটা কাজও করতে পারে। যেমন বিষ খাওয়ানো, কাউকে দিয়ে নিজের শরীর কেটে নাম লেখানো, একটা একটা মোটামুটি অভাবী একটা সংসারের মানুষকে বাধ্য করা, এই 5 ভরি স্বর্ণ, ঘর ভর্তি ফার্নিচার, দেনমোহর দিবে না, ঢাকা শহরে খাওয়াইতে হবে গোটা বরযাত্রীকে, এইসব নাটকের মধ্যে নিয়ে যাচ্ছে। মানে আন্দাজ করাই যাচ্ছে যে এই ছেলেটি ওই পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, এবং ওই ছেলেটি হয়তো মিথ্যা একটা বাহানা হিসেবে তোমার দুলাভাইয়ের নামে যে মিথ্যা প্রচার সেটা চালু করেছে। আর কোনো কিছু করেছে এর জন্য? সেটা জানি না। এর বিশ্বাস পাওয়ার জন্য আর কি করেছে বলো তো? আর কি করেছে? যদিও আমি অবাক হওয়ার পর্ব আমার শেষ। আর কি করেছে এর ভালোবাসা পাওয়ার জন্য? এবং এর কোরআন শরীফে শপথ করতেও বলেছে যে তুই কোরআন শরীফে শপথ করে বলবি যে তুই কাজগুলো করছ না। এগুলো তো কোরআন শরীফ শপথ, বাবার কসম কাটানো, ভয়েস বাবাকে দিয়ে দেওয়া, এগুলো সব তো করলা। আর কিছু মানে তুমি আর কতদূর এক্সট্রিম হতে পারো এটা আমার জানার বড় ইচ্ছা। আর কি করেছো? আমিও বলেছি যে সমস্যা না, হাত ধরেছি ছাড়বো না, যতটুকু যাওয়ার ইচ্ছে আমি ঠিক ততটুকু যাবো। আর আমি সবকিছু দিয়ে হলেও আমি ওকে বিয়ে করবো। ও যদি চাইতে পারে আমিও চেষ্টা আর করছি কি যাওয়ার দেওয়ার জন্য। ইচ্ছা আছে তোমার? মোটামুটি বাবার তো সর্বশান্ত করে দিচ্ছ, ওগুলো দিলে সর্বশান্ত হয়ে যাবে আমার বেচারা। বাবা এখন সবার শান্ত হয়ে গেছে। আমার বাবা এখন হ্যাঁ। হসপিটালে ভর্তি। কোথায়? হসপিটালে যেগুলো আমাকে দেবে সেগুলো এখন বাবাকে দিয়ে চিকিৎসা করতে হবে। আমার বাবা আর কি দিতে চাও? দিয়ে তাকে ফেরত চাও? আর কি আছে তোমার দেয়ার? তোমাকে আমাকে দেওয়া তো কিছুই নেই। তাহলে কি দিয়ে ফেরত চাও তারে?
আর কি করেছো এরকম যা বলনি আমাকে এখনো? এরকম কিছু আছে আর? হ্যাঁ, ওর চোখ দেখে আমার কাছে মনে হচ্ছে আরো কিছু আছে বাকি। আছে আরো কিছু? যদি ওর ফুল ফেসটা দেখা যাচ্ছে না, ওর বাট আরো কিছু করেছো? আমি অবাক হওয়ার পর্ব আমার শেষ হয়ে গেছে। আর কি করেছো বলো তো? শুনছো কি করেছো আর ওর জন্য? আর তেমন কিছু না, এইভাবে কাউকে পাওয়া যায়? হয়তো বা না। কিসের পিছনে দৌড়াচ্ছ তুমি? হয়তো বা মৃত্তিকার মায়া পিছনে। আর কতকাল দৌড়ানোর প্ল্যান আছে তোমার? যতটুকু দৌড়ানো যায় মানে জীবন শেষ মুহূর্ত কাল পর্যন্ত দৌড়াবো? চেষ্টা আছে। তুমি না বলছিলে যে প্রত্যেকটা দিন অনেক সুন্দর? আমি উপভোগ করি। এটাকে উপভোগ বলে? নিজেকে শেষ করা, নিজের পারিপার্শ্বিকটাকে অভিশপ্ত করে দেওয়া, যাদের ঔরসে জন্ম নিয়েছো তাদের জীবন নাশ করে দেওয়ার অবস্থা করে দেওয়া, এটাকে দৌড়ানো বলে? এটাকে উপভোগ বলে? বিশ্বাস করি যদি আমি সত্যি ভালোবাসা থেকে অবশ্যই পাবো। কথায় আছে হাসবি আল্লাহ, আমি বিশ্বাস করি। কি লাভা? হাসবি আল্লাহ। না বললাম যদি আমি সত্যি ভালোবাসা থেকে আমি অবশ্যই তো পাবো আপনার কাছে। আজ না হয় তুমি এই যে ধর্মের কথাটা বললে, তুমি যেরকম গেটআপে আছো, এটা আমাদের ধর্মীয় গেটআপ, যে এই চোখ ছাড়া মেকআপ করে আছো আর কিছু দেখা যায়। তুমি তো নিশ্চয়ই আমার চেয়ে আমার মনে হয় অনেক বেশি জানো। তুমি কি এটা জানো যে আসলে আমি জীবনে মনে হয় যত পাপ না করছি, মনে হয় ওকে ভালোবাসা পরে আমি তার চেয়ে চোখ গুণ মনে হয় পাপ করেছি, অন্যায় করেছি। তুমি কি জানো যে যেটা আমাদের রিজিকে লেখা থাকে না, আল্লাহ যেটা আমাদের জন্য উত্তম সেটাই করেন। অনেক সময় অনেক কিছু আমরা চাই সেটা আমরা পাই না, কিন্তু ওইটাও কিন্তু আমাদের এটাকে মানে কি তকদিরে ভালোবাসা লেখা বলে? থাকে। তোমার ধারণা যে এখনো তুমি ভালোবাসার মধ্যে আছো? অপ্রত্যাশিত ভালোবাসা ভাবা যায়? এটা মানে কি আজব এক- তোমার লোকে এটা মেয়েদের এজ জিজ্ঞেস করতে চায় না। তোমার মনে হয় 20-22 হয়নি বয়স নাকি? হয়েছে নি? মনে তো হয়। কত 22-23 এরকম? এটা আরো বেশি না, আরো কম। ওরকমই। মনে হয় 22-23 এরকম হবে। ভাইরে এতে আমি এতে শাম বহুদিন মানুষ আমাকে গুরু গুরু বলে ই করে, এটা হাত জোড় করতেছি। আমি জানি তোর কাছে এই ভিডিও কোনো একদিন যাবে, হাত জোড় করে বলছি মুক্তি দে। শেষ, পরিবার সহ শেষ, কোনো লাভ নাই। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় যেটা কথা, যে এই যে জঘন্য রকম খেলা, সে খেলাতে তোর কোনো লাভ নাই। মাঝখান থেকে একটা বাচ্চা মেয়ে পরিবার ধ্বংস হয়ে যায়। ক্ষান্ত দে ভাই। আমি লাভগুরু হতে বহু বছর প্রোগ্রাম করতেছি, তোর কাছে হাত জোড় করে মিনতি করছি, একে এবং এর পরিবারটারে বাঁচতে। বুঝবে না, একে বোঝানো সম্ভব না। এমন ভাবে নেশায় পাগল করে রেখেছিস, একে বোঝানো কোনোভাবে সম্ভব না। ক্ষান্ত দে ভাই। এমন কোন গিনিপিগ এক্সপেরিমেন্ট এ বেচারির উপর আর চালাস না। ক্ষান্ত দে, অভিশপ্ত হয়ে যাবে ভাই আমার। সারাটা জীবন অভিশপ্ত হয়ে যাবে। মানুষের দীর্ঘ নিঃশ্বাস হাজারি নিয়ে ভালো থাকা যায় না রে ভাই। তোর কোনো লাভ নাই তো না। হাত জোড় করে বলতে নম হয়ে এভাবে বলতেছি, তোর 2 পয়সা লাভ আছে? এই বাচ্চা একটা মেয়ে যদি শেষ হয়ে যায়, ওর পরিবার যদি শেষ হয়ে যায়, কোনো লাভ আছে ভাই? কর, করছস তো। তুই তো বাঘা আকবর, তুই হচ্ছিস একদম সেরা প্রেমিক পৃথিবী, তুই হচ্ছিস রাসপুতিন প্রেমিক হিসেবে, তুই নাম্বার 1। সেটা তো তুই প্রমাণ করে দিয়েছিস না। বিদেশে বসে একবার ইনস্ট্রাকশন দিচ্ছিস বিষ খাইতে, মায়ের সামনে খেয়ে ফেলতেছে। একবার বলছিস হাত কাটতে, কেটে ফেলতেছে। একবার বলতেছিস সেই সোনা দানা দিতে হবে, রাজি হয়ে যাচ্ছে। সবই তো পারতেছিস। তার মানে ইউ আর দ্য বেস্ট প্রেমিক, যে চাইলেই হিপনোটাইজ করে একটা মানুষকে দিয়ে অনেক কিছু করতে পারে। তুই তো পাওয়ারফুল, এটা তো প্রমাণিত রে ভাই। আর পাওয়ার খাটাস না, আল্লাহ দোহাই লাগে। আর পাওয়ার খাটাস না, বাঁচতে দে। অভাবী পরিবার, শুনলাম বাপ মেডিকেলে পড়ে আছে, বাঁচতে দে। ওর জন্য না হলে আমার এই মায়াময় চেহারা দেখে যে হাত জোড় করে বলছে বাঁচতে দে, শেষ হয়ে যাবে। একে বুঝায় লাভ নাই, তোরে বলতেছি।
20-22 বছর কিন্তু আবার এত কুচি বয়স না যে দুনিয়াদারি সম্বন্ধে বেখবর থাকবে। আমি একটা সন্তান পিতা, 8-9-10 বছর চলছে বাচ্চার বয়স। আমি স্বপ্ন দেখতেছি আমার যদি এবার সন্তান একটা মেয়ে, আমি চাই না যে আমার অবশ্যই এমন কোনো মেয়ে আসুক যে এতখানি স্বার্থপর, বাবা মার কথা একটা বার ভাবে না। আর কষ্ট দেওয়া ঠিক হবে না, আর কোনোভাবে ঠিক হবে না কষ্ট। একটা মানুষ নিরঙ্কুশ ভাবে ভালোবাসে, একজন বাবা সে তার মাকে অনেক ভালোবাসতো, সে মা চলে যাওয়ার পরে মায়ের দরজা দিয়েছে যে সন্তানকে, তার এখন সময় আসছে নিজের বিলাসিতা, নিজের নীতির কথা ভুলে ওই বুড়া লোকটার বা মা হওয়া সত্যিকারে, যাকে মা বলে ডাকে, হসপিটালে যে মেয়ে, যে মানুষটির জন্ম মৃত্যুর সন্ধিক্ষণের মধ্যে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে যে কোনো সময় হয়তো পৃথিবী ছেড়ে চলে যাবে, যে পাগলের মতো ভালোবেসেছে যে মা, সে মাকে যে কষ্ট দিয়েছিস রে তুই ভাই, আল্লাহর দোজখেও মনে এত কষ্টের ব্যবস্থা নেই যে তার কলিজা ছেড়া ধর তার চোখের সামনে বিষে খাচ্ছে। এত ভালোবাসার ফসল এত অন্যায় ভাবে কোন সন্তান কে কবে কাউকে দিয়েছে বলে আমার জানা নাই। তাই বলতেছি, ফিরে আয় বাচ্চা, ফিরে আয়। বহুত হয়েছে, আমি আমার জীবনে যতটুকু শিখেছি জেনেছি সেটার কসম করে বলতেছি, তোকে একটা দিনের জন্য ওই ছেলেটার কোনোদিনই তোরে ভালোবাসে, তোর স্কিনিপিক এক্সপেরিমেন্ট করেছে, তোর সাথে যা ইচ্ছা তাই বিহেভ করতেছে। যদি বুঝতে পারিস ভাই, তাহলে তোর জন্য ভালো। পৃথিবী আসলে অনেক সুন্দর, প্রত্যেকটা দিন যে কথা তুই বলতেছিস ভাই সেটা আসলেই সুন্দর। ভবিষ্যতে দারুণ কোন পৃথিবী তোর জন্য অপেক্ষা করবে। যতক্ষণ পর্যন্ত এই অভিশপ্ত পরিস্থিতি থেকে না বেরো, ততক্ষণ পর্যন্ত তোর স্বপ্নের রাজকুমারের দেখা পাবে না। আজকে থেকে প্রতিজ্ঞা কর, এখন থেকে চেষ্টা কর। রমজানের এই সময় যাচ্ছে, দারুণ একটা উপলক্ষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী যেভাবে তিনি দেখতে পছন্দ করেন একজন নারীকে, সেভাবেই চলিস বলে আমি দেখতেছি। বিশ্বাস কর, আজকে থেকে চেষ্টা কর, তুই পারবি। খুব বেশি হলে 2টা মাস সময় লাগবে, তোর নিউরন থেকে এই জিনিসগুলো সরে যাবে, চলে যাবে একটা সময়। এগুলো সব ঠিক হতে বাধ্য, বাট যে তুই অন্ধকারের পথে আগাচ্ছিস, ভবিষ্যতে তুই সহ তোর পরিবার এমন এক অন্ধকারে পড়তে যাচ্ছিস যেটা থেকে উঠে আসার আর কোনো সুযোগ থাকবে না। নিজের জন্য তো বাঁচা হলো বেশ কয়েক বছর, আমার মনে হয় এখন সময় এসেছে পরিবারের জন্য চিন্তা করা। যে মানুষগুলো তোর এত ভালোবাসে, মানুষগুলো আর কষ্ট দেওয়াটা মনে হয় সমীচীন হবে না। এর মধ্যে প্রেম ভালোবাসার সামান্যতম কোনো কিছুর লেশ মাত্র নাই। তোর সাথে যা হচ্ছে শুধুই অন্যায়, আর তোর পক্ষ থেকে যা হচ্ছে তার বোকামি ছাড়ার কিচ্ছু না। বাট বিশ্বাস করি, তোর মধ্যে অন্তত একটা গুণ আছে, সেটা হচ্ছে যে কাউকে ভালোবাসলে তীব্রভাবে ভালোবাসা। আমি বিশ্বাস করি এই ভালোবাসার মন যদি এরকমই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও ভালোবাসার বড় কঙ্গাল। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য এমন কাউকে নির্ধারণ করবে, যেভাবে তুই ভালোবাসবি সমুদ্রের মতো, কসম খোদার জলোচ্ছ্বাসের মতো তোকেও ভালোবাসবে তোর প্রেমিক। কিন্তু এরকম ফটকাবাজির মধ্যে যদি থাকিস, এমন প্রেমিকের দেখা কিন্তু পাবি। বেড়ে হয়ে আয়। তিনি বলছিলেন যে প্রত্যেকটা দিন অনেক সুন্দর, আসলেই সুন্দর। হাত বাড়িয়ে দেয়, গোটা পৃথিবী তোর জন্য ওয়েট করতেছে। স্বার্থপর হোস না। যে মানুষগুলো তোদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, তোদের শিক্ষা দেওয়ার জন্য এত পরিশ্রম করে, সে মানুষগুলোর আর ভাই পরীক্ষা নিস না। সম্ভব কি এখান থেকে ফিরে আসা? তোকে বোঝানোটা আমার মনে হয় খুব টাফ, আমি জানি বোঝাতে পারবো না, তারপরও বলতেছি এ কি সম্ভব না নাকি না সম্ভব? সাগরের বুকে অনেক পানি থাকে, যে এক গ্লাস পানি নিলে তার কোনো কমতি হয় না, কিন্তু সে আটকে আমার বুক থেকে পানি পেয়ে গেল। এই আক্ষেপ থাকবে তোর ওর সাথে সম্পর্ক না আমার হলে। যদি রাস্তা তো এনে দেয়, তা তো আমার কিচ্ছু দেয় আসে না, বাট ওটাও থাকবে। যেটা তোমার ধারণা। আর ঠিক আছে, ওই আক্ষেপ নিয়েই থাকবে এবং ওইটাই তোর লাগবে, তাই তো? আর এই যে পরিবার ভিক্টিমাইজ হচ্ছে, তারা যে সেটা তো আরো যে এটার জন্য কোনো রিগ্রেট নাই। তাহলে ওকে আমি কেন এখন ছাড়বো? ওর জন্য আমার বাবা মার সম্মান নেই। ভবিষ্যতের দিনগুলো যে আরো অন্যরকম হয়ে যাবে, সেটা
এই মানুষগুলো যে আরো বিভিন্ন ভাবে আরো আস্তে আস্তে এখন নিমজ্জিত হচ্ছে, আরো নিচের দিকে নেমে যাবে, সেইটা এখন যদি ওর হাতটা ছিলেন ভালো তো ভিড়ছি তো ওর হাত ছাড়বে কেন? কেন ছাড়বো হাত? আমি তোকে ছাড়ার জন্য ভালোবাসি নেই। আর আমি মাথায় এটা আছে যে ঠিক আছে আমি অন্যায় করছি, হয়তো আমার মা বাবা মা একটু আমার সাথে রাগ করে থাকবে 2 বছর 1 বছর, তারপরে এটা second. ঠিক হয়ে যাবে। কয়টা বাজে দেখতো, মানে এখন এই কত, এটা না কাউন্ট কর কত, 1 এবার 2 এবার 5 এবার 7 এবার 99 থেকে নিচের দিকে কাউন্ট করতো। 8 97 96 95 94 93 92 91 ব্রেন তো ঠিক আছে দেই, আমার তো এক পর্যায়ে ভাবছিলাম যে মনে হয় কোনো একটা সার্কিট পড়ে গেছে তোর ব্রেনে। ওকে, অনুষ্ঠান শেষ করতেছি। মোরাল অফ দ্য স্টোরি, তুই তার জন্য আছিস, থাকবি। আমার কিডনি বিক্রি করে হলো ওর চাহিদা পূরণ কি করবো। বিক্রি করবি? কিডনি বিক্রি হলো আমি ওর চাহিদা পূরণ করবো, তারপরও এক পাওয়া আমি বুঝতে না। খুব ভালো কথা, আমি সব বুঝলাম। আমার কিছু কথা আছে। তাহলে তুমি যেহেতু এটা ডিসাইডেড, এটা তুমি জানো এবং তুমি যে স্ট্রংলি খুব কনফিডেন্ট নিয়ে এই কথাটা বলছো যে আমি কিডনি বিক্রি করব তার চাহিদা মেটানোর জন্য, তাহলে তুমি এই স্টুডিওতে আসছো কেন, এখানে আসছো কেন? আমাদেরকে ইউজ করার জন্য আসছো? তুমি কি মনে হয় তোমার মতো একটা আন্ডা বাচ্চার এরকম ইনসেইন কথাবার্তা, পাগল কথাবার্তা শুনে আমি আর গুরু, মানে গুরু যেখানে অনেক, আমরা যে জায়গাটায় বসে আছি, গুরু যে জায়গাটা বসে আছে 15-16 বছর যাবত যে জায়গাটায় বসে আছে, সেখানে তুমি তো একটা বাচ্চা মেয়ে। অনেক মানুষের অনেক কঠিন কঠিন সিচুয়েশন, অনেক কঠিন কঠিন জীবনের অবস্থানকে ঠিক করার জন্য, আমরা খুব ইন্টেন্স কাজ করার জন্য, মানে আমরা মানুষের সাথে কথা বলার সময় আমরা যে কতটা নিজেকে নিচে নামিয়ে কতটা ইয়ে করে একটা সম্পর্ককে, যে সম্পর্কের মধ্যে আসলেই ভিত্তি আছে, তাকে জোড়া লাগানোর জন্য আমরা এখানে বসে আছি। তোমার মতো একটা আন্ডা বাচ্চার পাগল কথাবার্তা শোনার জন্য আমরা এখানে বসে নাই। হ্যাঁ মানে আমরা ওই, তুমি কি ইয়েতে আসছো, কি পারপাসে আসছো? তুমি আসবা, তুমি এইসব বলবা, গুরু ওই তোমার সেই যার অস্তিত্বই নেই, আসলে যার কথা তুমি বলছো, নিজে একটু আগে বললে যে কি যেন মরিচিকা সামথিং কিছু একটা বললে, যার অস্তিত্ব নাই, তুমি চাচ্ছ সেই অস্তিত্বকে আমরা রাজি করাই। তুমি কি এই প্রোগ্রামটাকে, এই জায়গাটাকে ছোট করার জন্য আসছো? কেন রাজি আসছো? করাবো? না না আমি তো নামটাই বলিনি। নামটা বলনি, এই গল্প কেন বলতে আসছো? না মানে আমরা তোমাকে যদি একটা কিছু বলি, শুনো, লাভ গুরু যখন এখানে বসে আছে, ওনার কথা তোমার চেয়ে অনেক বড় বড় মানুষ মেনে নেয়। কারণ কেন? কারণ ওনার ওই অ্যাকসেপ্টেন্সটা আছে। উনি তোমাকে এতক্ষণ যে বুঝালো, আমার মনে হয় না এরপরে গুরুর কোনো কথাই তোমার সাথে বলা উচিত। না আমি তোমাকে যে বুঝালো, তুমি সেই একই ট্র্যাকে আসো। তোমার মুখ থেকে, মানে তোমার মধ্যে আসলে বলতে কোনো রিয়েলাইজেশন, তুমি যে কথাটা বললে ওই 16 গুটি খেলার জন্য তোমাকে যেভাবে একটা মানুষ টর্চার করতেছে, তুমি সেই টর্চার নিচ্ছ, টর্চার নেওয়ার পরে তুমি এখানে এসে গল্প বলতেছো এবং সেই গল্পগুলো বলার পরে তুমি সেই একই জায়গায় আসো। আমরা সলিউশন দেই, তুমি আমাদের এই প্রোগ্রামটা ফলো করো, দেখো, আগে দেখেছো? তাহলে আগে সমাধান হবে, ওইখানে সলিউশন কি হয়? আমি এখন সমাধানের জন্য আসি নাই। কেন আসছো? কেন তুমি জানোই না যে তুমি আসলে কি চাও? ওকে রাজি করানোর জন্য, তার জন্য আসি নাই। রাজি তাহলে করানোর কেন জন্য। আসছো? না না, আমি তার তোমার জন্য আসি তোমার নাই। কাছ থেকে 10টা মানুষ দেখে কি শিখবে? যে এরকম ঘাটতারা হও, এটা শেখানোর জন্য আসছো? কি জিজ্ঞেস বললো? করি। হ্যাঁ বলো। ওকে যখন আমি বলছিলাম যে হ্যাঁ তোমার চাহিদা মেটানোর জন্য হলো আমি কিডনি বিক্রি করবো, তাহলে তো আমি তোকে বিয়ে করবো না যে তুমি কিডনি বিক্রি করে ফেলো, ওইটাই বলতে চাচ্ছিলাম। যদি তুমি আসলে সলিউশন চাও, তাহলে গুরু তোমাকে যে সলিউশন দিয়েছেন ওখান থেকে ফিরে আসার কথা স্পষ্টভাবে গুরু বলেছেন। আমরা কিন্তু আমাদের এখানে যত গেস্ট আসে সবাইকে কিন্তু আমরা স্পষ্টভাবে বলি না যে আপনি ওখান থেকে সরে আসেন, এটা তার যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু তুমি ওনার চেয়ে বয়সে অনেক ছোট, তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট, এই কারণে আমরা তোমাকে সলিউশন কিন্তু দিয়ে দিয়েছি। চরম খারাপের দিকে চলে যাচ্ছে সব। আমি জানি যে তুমি কি পরিমাণ ঘোরের মধ্যে আছো, যেন তোমাকে না বলে আমি যাকে বলার তার কাছে হাত জোড় করে আবারও বলতেছি, আমি জানি যে কাজে ও দিবে না। অনেক ভালো আর অনেক ভালো আর মানুষ একদম। এই মেয়েটাকে আসলে আমার মনে হয় এনিওয়ে, যে- ঠিক আছে, অনুষ্ঠান তাকে শেষ। বলতে চাই যে ঠিক আছে ভালোবাসা উচিত, আমি মনে করি না যে এভাবে কাউকে ভালোবাসা উচিত তার জন্য সে তারপর তার পরিবার অসম্মানিত হয়ে যায়। কাকে গান দিচ্ছ এটা?
কাকে দিচ্ছ? আমাদেরকে দিচ্ছ? মানে যারা দেখতে দর্শক তাদেরকে? তাদেরকে বলতে নিজে ঠিক চাচ্ছিলাম। হচ্ছে না, আবার একজনকে তো জ্ঞান তুমি দিচ্ছ নিজে কিভাবে? ঠিক হলে তোমার কাছ থেকে কিছু শিখতে পারো। তুমি কি তাহলে চেঞ্জ এখানে করতে চাও নিজেকে? সেটাই তো, যে হ্যাঁ আমার মতন যেন এরকম কাউকে এত অন্তত ভালো না বাসে যে সে যাই বলবে তোমার সেটাই জন্য মানবে। তুমি এবং তোমার পরিবার যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে এরকম নষ্ট না হ্যাঁ, হয়, অবশ্যই। এটা তুমি বুঝতে কি ঠিক পারছো করতে তুমি? পারছো তোমাকে? হ্যাঁ, বুঝতে পারে কি নিজেকে বদলাতে চাও? না, হ্যাঁ, নিজেকে ও বদলাতে চাও? এখনো কনফিউজড। তুমি না বললা যে এরকম তোমার মতো যেন আর কেউ নষ্ট না হয়ে যায় পরিবার সহ? আমি খারাপ হয়ে গেছি, আমি খারাপ, But মানলাম। অন্য কেউ খারাপ না হবে, অন্য না কেউ হয়, যেন এই শিক্ষাটা তো সবাইকে দিচ্ছ, তা তুমি কি বদলাতে চাও তাহলে, যে বুঝতে পারছো যে যে আমি বুঝতে পেরেছি আমার ভুলগুলো, আমার অন্যায়গুলো। তাই যে বদলাতে চাও? আমার ফ্যামিলির কথা আমার ভাবার প্রয়োজন ছিল, উচিত ছিল। ভেবে কি এখন বদলাতে চাও? সময় তো শেষ হয়ে যায়নি, সারা জীবন পড়ে আছে। বদলাতে চাও? এই ঘোর থেকে বের হতে চাও তাহলে? হুম, হ্যাঁ, ইচ্ছা আছে বের হওয়ার। সুখ। এটা ঠিক যে থ্যাংক ইউ, তোর এই রূপটা দেখে ভাল লাগলো যে তুই ওর হয়ে যখন ছটফট করতেছিলি, প্রয়োজনের চাইতে অনেক লাউড কণ্ঠস্বর ছিল। কথা কি বলেছিস তার চাইতে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে প্রোগ্রামের সাথে তুই যে কি দারুণভাবে মিশে যাস, সেটা আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে আমার রিফ্লেকশনটা তোর মাধ্যমে আমি দেখতে পাচ্ছি। দিস ইজ কোয়াইট এক্সপেক্টেড যে আমাদের কাছে যে গেস্ট আসে তারা কোনো সাবজেক্ট না, তারা একজন মানুষ। তোর আমার জীবন ব্যক্তিগতভাবে যেমন মূল্যবান, এই মানুষটার জীবন তার ততখানিক ভাবে তার জন্য মূল্যবান সে বাবা মার কাছে, মূল্যবান এই পৃথিবীর কাছে, মূল্যবান এই প্রকৃতির কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়তো শুধু বলা যায় যিনি না আসলে পৃথিবী সৃষ্টি হতো না, কিন্তু দেখ সবাই যদি থাকতো, শুধু নেসা যদি পৃথিবীতে না আসতো, প্রকৃতি কি পরিপূর্ণ হতো না? কোথাও যেন একটা খালিপান থাকতো। কার যেন আসার কথা ছিল, সে আসেনি, সে কারণে প্রকৃতি অসম্পূর্ণ থাকতো। এই যে আমাদের গেস্ট গুলো হট সিটে বসেন, সেই গেস্ট গুলোকে আমরা শুধু একটা সাবজেক্ট বা একটা স্টোরি হিসাবে চিন্তা করি না। আমরা ওই অল্পটুকু সময়ের মধ্যেই আমরা তাদের হয়ে যাই, তাদের মতো করে ভাবতে চিনতে চেষ্টা করি। তাদের কোনটাতে ভালো হবে, কোনটাতে মন্দ হবে, যতটুকু আমাদের প্রজ্ঞা, আমাদের জ্ঞানে কুলায় সেভাবে আমরা চিন্তা করি, সেভাবে কথা বলি। সেই জন্য তোকে আমি ধন্যবাদ দিয়েছি যে কথা বলতে বলতে যখন তুই একদম এক্সাইটেড হয়ে গেছিলি, তখন মনে হচ্ছিল যে এই বাচ্চা মেয়েটির কষ্ট তোকে কিভাবে ভেতরে উথাল পাথাল করে দিয়েছে। তুই সাধারণত এরকম ভাবে হয়তো অ্যাপ্রোচ করিস না, কিন্তু তোর অ্যাপ্রোচের বাইরে গিয়ে কথা বলছিলি শুধু তার দরদে, তার মায়াতে, তার ভালোবাসা, এই বাচ্চা মেয়েটার জীবনে যেন আর ক্ষতি না হয় সেই ভাবনা থেকে। এটাই হচ্ছে এই প্রোগ্রামের বিউটি, যে আমরা প্রোগ্রামে আসলে কেউ ইনঅ্যাক্ট করি না, কেউ অভিনয় করি না, আরোপিত করছি কিছু করি না, আমরা সেটাই করি যেটা আমাদের ভেতরে কাজ করে। আমার খেয়ে দিয়ে কাম পড়ছে, এই বয়সে এত কিছু করে এসে একটা ছেলের কাছে, এমন একজনের কাছে যে মানুষটাকে আমি নিজে ভেতর থেকে মিনিমাম শ্রদ্ধাবোধ তার প্রশ্নে তার কাছে আমি ক্ষমা চাচ্ছি মিনিটের পর মিনিট দাঁড়িয়ে থেকে। তোরও প্রয়োজন নাই তোর নিজের টেনশন, নিজের এত কিছু প্রেশার নেওয়া, কিন্তু আমরা আসলে হট সিটে যিনি বসেন তার সাথে আমাদের নিজেদের সত্তাটাকে মিলিয়ে ফেলি, যে কারণে হয়তো তুই এভাবে রিয়াক্ট করেছিস। তোর এই বোধটাকে সত্যি তার অর্থে আমি অনেক অনেক ভালো লাগছে, এবং আমার কাছে মনে হচ্ছে এই বোধটাকে তাকে অপদস্থ করার জন্য বলা না, কিন্তু তাকে কষ্ট দেওয়ার জন্য বলা না। তার কষ্টটা, সে তোর কেউ হয় না, তার সাথে কোনো তোর আত্মীয়তার সম্পর্ক নাই, তারপর এই অল্প সময়ের ব্যবধানে যেন তোর হয়ে গেছে, মনে হচ্ছে তোর নিজেরই বোনের মতো, যে কারণে তুই দেখতেছিস যে একটা ভুলের মধ্যে আছে, ভবিষ্যতে আরো ক্ষতি হয়ে যেতে পারে, যা যা ক্ষতি হয়েছে এতটুকু বয়সে আরো ক্ষতি হয়ে যেতে পারে, এটা তুই নিতে পারছিলি না, সে কারণেই হয়তো এইভাবে রিয়াক্ট করতেছে। দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য বিউটি অফ দ্য ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রাম। সো আজকে সত্যিকার অর্থে তুই ভালোবাসার বাংলাদেশের সত্যিকারের হোস্ট হতে পেরেছিস, যে মন প্রাণ সঁপে দিয়ে গেস্টের জায়গা থেকে নিজেকে চিন্তা করছিস। বাট দিন শেষে সিদ্ধান্ত একান্তই তোমার, তুমি যার সিদ্ধান্ত নেবে তুমি নিতে পারো, যে কোনো ভাবেই তুমি তোমার জীবনকে পরিচালিত করতে পারো। শুধু আমার একটাই চাওয়া, আর স্বার্থপর হয়েও না, এত বেশি স্বার্থপর হতে নেই যেটার কারণে বাবা মা কষ্ট পেয়েছে, আরো বেশি কষ্ট পায়। এই বাবা কত না ভালোবাসে তোমার, সে বাবা মেডিকেলে অ্যাডমিটেড অবস্থায় আছে, আর তাকে কষ্ট দেওয়ার মতো পরিস্থিতিতে থেকো না, বাঁচবে না মানুষটা।
সো নিজের স্বার্থের কথা না চিন্তা করে তাদের জন্য হলেও এই জায়গা এইসব থেকে নিজেকে সরিয়ে রাখো। নিজের অবস্থাটা করেছো কি? জীবন মৃতের মতো বেঁচে আছো। একটা মানুষ যদি সব সার্বক্ষণিক সেই ভাবনা নিয়ে থাকে, ধ্যান জ্ঞান নিয়ে থাকে, না তার খাইতে ভাল লাগবে, না তার পড়তে ভাল লাগবে, না তার চলতে ভাল লাগবে, এভাবে নিজেকে শেষ করে দেওয়ার কোনো মানে হয় না। সো এটা একটা মহামান্বিত রজনীর মধ্যে আমরা প্রোগ্রামটা করতেছি। তুমি যদি সত্যি ফিরে আসো আল্লাহর বান্দা হিসেবে, সত্যি যদি তুমি নিজের ক্যারিয়ারে ফোকাস করো, সত্যি যদি তুমি তোমার বাবা মার প্রকৃত সন্তানের মতো করে বিহেভ করো, তাহলে এর চাইতে ভালো কিছু আর হতে পারে না। সো আমরা এটাই চেষ্টা করব যে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা এটাই আগ্রহ থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, তুমি নিজেও নিজেকে সঠিকভাবে উপস্থাপন করবে। শুধু নিজের কথা ভাববে না, নিজের পরিবারের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে তুমি এই জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখবে এবং ভালোভাবে চলার চেষ্টা করবে। তারপরে দিন শেষে সিদ্ধান্ত একান্ত তোমার, যে কোনো সিদ্ধান্তই তুমি নিতে পারো। তোমাকে তো আমরা কোনো আরোপিত ভাবে কোনো কথা বলতে বলিনি, বলেছি কি? তুমি চাইলেই সম্পর্ক রাখতে পারো, তুমি চাইলেই সম্পর্ক ক্যান্সেল করতে পারো। বাট আমাদের পরামর্শের জায়গা থেকে নিজেকে তোমার বড় ভাই মনে করে বা ও বোন মনে করে যে কথাগুলো বলেছে শুধুই তোমার ভালোর জন্য, যে কি করলে তোমার ভালো হতে পারে, সেই ভাবনা থেকে আমরা কিছুটা হয়তো আবেগপ্রবণ হয়ে গেছি। বাট উদ্দেশ্য কিন্তু একটাই, যে তুমি ভালো থাকো। তোমার ভালো থাকাটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। জীবনের যে বর্ণনাগুলো দিয়েছো, স্পেশালি তোমার এই যে মৃত্যুর কথা, বিষ খেয়ে ফেলার কথা, শরীর কেটে কাটার কথা, এগুলো শুনে আমরাও তটস্থ হয়ে গেছি। কিডনি বিক্রি করে দেবে, এসব শুনে আমরাও পাজল হয়ে গেছি। আমরা শুধুই তোমার ভালো চাই, তুমি ভালো থাকো। দিন শেষের সিদ্ধান্ত সত্যি তোমার। শেষ মুহূর্তে কিছু বলতে চাও? আমি ভুলগুলো বুঝতে পারছি। জোরে বলো সাউন্ডটা। হ্যাঁ, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। এবং আমি এটাই চাই, ভাবার যে পরিস্থিতি এখন বা যে অবস্থা, যে আমার জন্য যেন আমার বাবা মার এখন আর কোনো প্রেশার ক্রিয়েট না হয়, বা আমার বাবা মা যেন এখন টেনশন না করতে হয়, বা আমিও তাদেরকে এখন টেনশন দিতে চাই না, বা যে আমার জন্য এখন ওনারা ভাববে এ বয়সে এসে আবার এখন ওদের মতোই নিজেকে, মানে কি তুমি ছেলেটার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসবে এরকম কথা দিচ্ছ? চেষ্টা করবো। কথা দিলে তাই মানুষ কথাটা মনে রাখার প্রয়োজন থাকবে। তোমার যেটা ইচ্ছে সেটাই তুমি অ্যাটলিস্ট এমন কিছু আর করো না যে ওই নেশাতে, ওই 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 ঘরে আর নতুন করে কোনো দোষের বা প্রবলেমের সম্মুখীন তুমি হও। সেটাই ওকে, যেন আমার বাবা মা যেন আমার জন্য কোনো অপস্থিত না হয়, বা সেই বাবা চেষ্টা মা করো। যেন অনুষ্ঠান শেষ করছি বড় আফসোস নিয়ে। অনলাইন প্ল্যাটফর্ম যতটুকু না ব্লেসিং নিয়ে আসছে, অনলাইন প্ল্যাটফর্মটাকে ঠিকভাবে আমরা ইউটিলাইজ না করার কারণে অভিশপ্ত হয়ে যাচ্ছে। এবং এরকম প্রচুর এক্সাম্পল আছে, যে এক্সাম্পলটা আজকে চোখের সামনে দেখলেন। এরকম হাজারো লাখো এক্সাম্পল আছে। অনেক ছেলে, অনেক মেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে শুধু এই ধরনের সম্পর্কের পড়ে, এই ধরনের প্রেমের বাহানাতে। ইমোশনাল এই যে গেম, এই যে ইমোশনাল ট্রিক্স ছেলেরা মেয়েদের সাথে করে বা মেয়েরা ছেলেদের সাথে করে, অনেকেই আছে নিজের জায়গা, জমি, সহায় সম্পত্তি সব তুলে দিয়েছে সেই মেয়ের হাতে, দিয়ে ফুতুর হয়ে এখন রাস্তা রাস্তায় ঘুরতেছে, অ্যাডিক্টেড, নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে। অনেক মেয়ে আছে তার জীবন, যৌবন সবকিছু কোনো ছেলের প্রেমে পড়ে, ভুল ছেলের প্রেমে পড়ে নিজের সবকিছু সঁপে দিয়েছে। আজ সবকিছু শেষ হয়ে যে এখন হয়তো নিজেকে, এমন অনেক বহু দৃষ্টান্ত আছে, নিজের জীবন শেষ করেছে, প্রায়শই ঘটনাগুলো ঘটতেছে, অথবা নিজেকে ধ্বংসের কিনারে নিয়ে এসে দাঁড় করিয়েছে। এই ঘটনাগুলো থেকে আমরা মুক্তি পাক, এই ঘটনাগুলো থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মুক্তি পাক। কেউ কোনোভাবে আমাদেরকে যেন প্রেমের এই ভুল বাহানাতে নিয়ে আমাদেরকে যেন মিসইউজ না করতে পারে, অ্যাবিউজ না করতে পারে। এজন্য বারবার বলি যে ভালোবাসা যদি ফাংশন করে দিস গুড, যদি নাও করে এ হাতটা খালি রাখো। দারুণ এক রাজপুত্র অথবা রাজকন্যা এসে তোমার এই হাত প্রতিস্থাপিত হবে, আবার নতুন করে জীবন শুরু হবে। সো লাইফ শুড মাস্ট গো অন। কোনোভাবে এক জায়গাতে স্টে করো না, সামনের দিকে এগোতে থাকো, পেছনে ফেরার কোনো দরকার নাই। পৃথিবী অনেক সুন্দর, এই সমাজ অনেক সুন্দর, এই দুনিয়া অনেক সুন্দর। এই ব্লেসিং নিয়ে সামনের দিকে এগিয়ে যাও, এমন কোনো ধ্বংসাত্মক জিনিসের সাথে নিজেকে জড়িয়ে ফেলো না। সো দিস ইজ দ্য থিং। প্রেম করার সময়, ভালোবাসার সময় পেছনের দরজাটা অন্তত খোলা রাখো, যাতে করে যদি নেগেটিভ কিছু দেখো তুমি যেন পেছন দরজা দিয়ে বের হয়ে যেতে পারো, যাতে করে তোমাকে অভিশপ্ত সম্পর্কের ভিতর দিয়ে চলতে গিয়ে এরকম স্যান্ডউইচ সিচুয়েশন না হয় তোমার জীবনে।
এমনটাই চাই আমরা, যে কারণে আজকে রিপ্রেজেন্টেশন হয়েছে এই মেয়েটিকে নিয়ে, যাতে করে প্রচুর ঘটনা ঘটতেছে, প্রচুর নোংরামি হচ্ছে প্রেমের নামে, যারা কোনো ছেলে ভুল ছেলের হাতে কোনো মেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, বা কোনো ভুল মেয়ের হাতে কোনো ছেলে সর্বশান্ত হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা মুক্তি পাই। সঠিক পার্টনারকে আমরা জাজ করতে শিখি। যদি সঠিক পার্টনার না হয়, টেকনিক্যালি সেখান থেকে বের হয়ে আসি এবং সামনের দিকে অগ্রসর হতে থাকি। জীবনের চাইতে অনেক বেশি সুন্দর। সবার জন্য অনেক দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয়ে শাসিত হোক শুধুই ভালোবাসা। একদম ভালোবাসার বাংলাদেশের শেষ পর্যায়ে আমরা বিদায় নিব। তবে বিদায় নেওয়ার তো সব কথা তো গুরু বলেই দিয়েছেন। লাস্ট আমি বলবো যে আমরা প্রত্যেকটা গল্প এখানে যখন নিয়ে আসি, প্রত্যেকটা গল্পেরই আমরা যে পজিটিভ সাইডটা থাকে ওইটাই আপনাদেরকে জানাতে চাই, বোঝাতে চাই, এবং এই জন্যই কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা কথা কিন্তু এই উদ্দেশ্যেই বলা। এবং অতিথির সাথে আমাদের যে কথা হোক, আমরা নিজেদের মধ্যে যে কথাগুলো বলি বা আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলি, সবগুলো শুধু একটাই দিক আমরা তুলে ধরতে চাই। সেটা হচ্ছে যে কোনো গল্পের পজিটিভ দিকটা যাতে আমরা শিখি আর নেগেটিভটাকে যেন আমরা বর্জন করি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এফএম এর সাথে থাকুন। ভালোবাসার বাংলাদেশ।